বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 14ই আগস্ট 2026, আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের আমরা ফৌজদারি কার্যবিধির ক্লাস শুরু করতেছি। দেখেন তো, গতদিন আমরা চার্জ চার্জের অধ্যায় শেষ করেছিলাম। তো আজ আমরা আলোচনা করব, দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে। সবার সামনে যে পেজটা আছে, অনলাইনে যারা আছেন পিডিএফ আছে, আর অফলাইনে যারা আছেন আমি পেজ দিয়েছি। ফৌজদারি কার্যবিধি 1898 সালে ম্যাজিস্ট্রেট আদালত ও দায়রা আদালতের বিচার পদ্ধতি। ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালতের বিচার পদ্ধতি। আচ্ছা, দেখেন, আমরা যখন ফৌজদারি কার্যবিধি 6 ধারা পড়েছিলাম, একেবারে প্রথম দিকে 6 ধারায় ফৌজদারি আদালতের গঠন বলছে, এবং 6 ধারায় বলা আছে ফৌজদারি আদালত হলো দুই প্রকার, একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত, আর ম্যাজিস্ট্রেট আদালত। তো দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত কোনটায় বিচার হবে এটা নির্ধারিত হয় দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুসারে। দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম, অর্থাৎ সকল অপরাধের বিচার একটা আদালত করে না, অপরাধের প্রকৃতি অনুসারে। অপরাধগুলো যে অপরাধের প্রকৃতি, মানে অপরাধ যদি গুরুতর হয় তাহলে একেবারে সবার উপরে দায়রা আদালত করে। একটু ছোটখাটো হলে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, দায়রা জজ, এরকম। তো কোন আদালত কে বিচার করবে এটা আসলে অপরাধের প্রকৃতির উপর নির্ভর করে, আর এটা বোঝা যায় দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম। তো তার আগে বিচারটা আসলে কি এটা আমাদের জানা দরকার। বিচার, ধরেন একটা ফৌজদারি মামলা প্রথমে তো দুই ভাবে দায়ের করা যায়, হয় থানায় হয়, না এলে ম্যাজিস্ট্রেটের কাছে হয়। থানায় হলে ওই মামলা এফআইআর দায়েরের পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে জিআরও অফিস আছে, জিআরও অফিসে গিয়ে জিআর মামলা হিসেবে নিবন্ধিত হয়। তারপরে আমলি আদালতে ওই মামলা দিনের পর দিন চলে, কগনিজেন্স কোর্ট বলে, তারিখের পর তারিখ পড়ে। এবং ওই যে যে ম্যাজিস্ট্রেট কোর্টে আসামিরা হাজির হচ্ছে, জামিন নিচ্ছে, তারিখের পর তারিখ পড়তেছে, ম্যাজিস্ট্রেট, এটা হলো কগনিজেন্স কোর্টে। এই আদালতে মামলাটা থাকবে একেবারে যতদিন পর্যন্ত পুলিশ রিপোর্ট না দিচ্ছে। তাতে পুলিশ রিপোর্ট যদি 10 বছর পরেও দেয়, তবুও ওই ম্যাজিস্ট্রেট কোর্টে ওই মামলাটা আমলি আদালতে আছে, ওর বিচার কিন্তু এখনো শুরু হয় নাই। বিচার শুরু হবে জিআর মামলায়, থানার মামলার ক্ষেত্রে কখন? যখন এই মামলার তদন্ত শেষে পুলিশ কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করবে, এবং ম্যাজিস্ট্রেট যখন ওই তদন্ত প্রতিবেদন আমলে নিবে, আমলে নেওয়ার পরে উনি ওই মামলা বদলি করে দেয়। বদলি করবে কোথায়? ওই যে অপরাধের ধারা অনুসারে। যদি দায়রা আদালত হয় তাহলে 205 গতে দায়রা আদালত, আর যদি ম্যাজিস্ট্রেট আদালত হয় তাহলে 205 গতে ম্যাজিস্ট্রেট আদালত। বুঝছেন? তাহলে থানায় যে মামলা হয়, এই মামলা কিন্তু বিচারের উদ্দেশ্যে বদলি হয় অনেক পরে। কখন বদলি হয়? যখন তদন্ত প্রতিবেদন দেয়, এবং ম্যাজিস্ট্রেট যদি তদন্ত প্রতিবেদন কি করে, আমলে নেয়, তারপরেই বদলি করে। আর যে মামলাটা সিআর ফরম্যাটে হয়, দ্যাট মিন্স বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা আপনি কোর্টে গিয়ে জবানবন্দি দিয়ে দায়ের করলেন, ওই মামলা যদি ম্যাজিস্ট্রেট আমলে নেয়, আমলে নেওয়া মানেই হলো আসামি বরাবর সমন অথবা কি ওয়ারেন্ট। সকল আসামি যখন হাজির হবে বা সকল আসামিরা যখন গ্রেফতার করা হবে, তখন সিআর মামলা বিচারের উদ্দেশ্যে বদলি করে দেয়। বুঝছেন? তাহলে জিআর মামলা বদলি হয় তদন্ত প্রতিবেদন আসার পরে, আর সিআর মামলা বদলি হয় কখন? যখন ওই মামলার যারা আসামি আছে সবাই যখন কোর্টে হাজির হয়েছে, অথবা সবাইরে যখন কি গ্রেফতার করে আনছে, তারপরের তারিখে ওই মামলা কি করে দেয়, বিচারিক আদালতে বদলি করে দেয়। এখন বদলি করার পরে যে আদালতে বদলি করলো, ওই আদালতে গিয়ে চার্জ গঠিত হয়। আগে হলো ডিসচার্জের আবেদন করে, আসামি আবেদন করে যে আমি কোনো অপরাধ করি না, আমার অব্যাহতি দেওয়া হোক। তারা যদি অব্যাহতি না দেয়, তারপরে গঠিত হয় চার্জ। চার্জ মানে হলো মামলার এক পক্ষ যেটা দাবি করে, অপর পক্ষ যেটা অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে চার্জ গঠিত হয়। ওই জায়গায় আসামিরা, ওই যে আদালতে মামলা বদলি হয়ে গেল, ওই জায়গায় আসামিরা দাঁড়ায় থাকে। আসামিদের বলে যে আপনার বিরুদ্ধে দণ্ডবিধির বা নারী ও শিশু নির্যাতন দমন আইনের অমুক 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 ধারায় চার্জ গঠন করা হলো, আপনারা কি দোষী নাকি নির্দোষ? তারা বলে যে আমি নির্দোষ। তাহলে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়ে গেল। চার্জ গঠন করার পরে এখন হলো বিচার। বিচার অ্যাকচুয়ালি কি? বিচার হলো যিনি মামলা করছেন তিনি তার সাক্ষীদের হাজির করবেন, আর আসামি পক্ষের আইনজীবী ওই সাক্ষীদের জেরা করবেন। মানে আমি যদি মামলা করি,
তাহলে আমি আমার সাক্ষীদের হাজির করব, আমার সাক্ষীদের জবানবন্দি নিবে আবার পক্ষের আইনজীবী, আর ওই সাক্ষীদের এসে পাল্টা প্রশ্ন করবে আসামির আইনজীবী, এরে বলে জেরা। এই যে যে সাক্ষীদের যে সাক্ষ্য গ্রহণ, এটারই বলে কি? বিচার। বুঝতে পারছেন? তাহলে আমরা এই যে যে নাটক সিনেমায় যে বিভিন্ন দৃশ্য দেখি, যে এক পক্ষের উকিল সাহেব প্রশ্ন করতেছে আর এক পক্ষের উকিল সাহেব এসে জেরা করতেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি বিচার, জুডিশিয়াল প্রসিডিং। এবং এটা এই যে যে আমরা জিনিসটা দেখতেছি, এটা অনেক পরে, চার্জ গঠনের পরে। তাহলে বিচার শুরু হয় কখন? চার্জ গঠনের পরে। আর চার্জ গঠনের পরে মামলাটা ইনিশিয়াল স্টেজে যখন জিআর সিআর শুরু হচ্ছে একরকম, কোথাও থানায় কখনো কোর্টে, কিন্তু যখন চার্জ গঠন হয়ে যাবে তাহলে বিচার প্রক্রিয়া সব মামলারই কি একই, একই টাইপের। তাহলে এই যে যে যখন চার্জ গঠনের পরে যে বিচারটা শুরু হলো, এই বিচার ম্যাজিস্ট্রেট আদালতের আলোচনা করছে 241 থেকে 250, সকল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল থেকে শুরু করে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সকলের ক্ষেত্রে প্রযোজ্য, এক্সেপ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তো বিচারিক ক্ষমতা নাই। আর দায়রা আদালতের হলো 265 ক থেকে 265 ঠ। তো এই যে যে আমাদের একটা পেজ দিছি, এই পেজটা আমাদের তুলনামূলকভাবে আলোচনা করে বানানো। এই পেজ যদি আপনি আত্মস্থ করতে পারেন, আমরা আইন পাঠে যখন দেখবো যে এই পেজ সমান সমান আইন পাঠের 35-30 পেজ। মানে আমাদের এই পেজে যত তথ্যাদি আছে ওই বইতে 30-35 পেজে সেম জিনিস আছে। তো এই পেজটা শুধুমাত্র আপনাদের প্রিলির জন্য গুরুত্বপূর্ণ না, এখানে প্রচুর ইনফরমেশন আছে। এটা আমাদের লিখিতর জন্য গুরুত্বপূর্ণ। সর্বোপরি একজন আইনের স্টুডেন্ট হিসেবে আপনি ধারণা পাবেন যে ম্যাজিস্ট্রেট আদালত বিচারের ক্ষেত্রে কি কি করে আর দায়রা আদালত বিচারের ক্ষেত্রে কি কি করে। সো প্রথমে আমরা দেখেন পার্থক্যের ধরন, ধারাগত ধারা। দেখেন, সবাই লাল কলম আনবেন সাথে, আর লাল কলম দিয়ে দাগাবেন। আমি যেখানে আন্ডারলাইন করতে বলবো আন্ডারলাইন করবেন, গোল দিতে বললে গোল দিবেন। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আন্ডারলাইন করবেন 241 থেকে 250 ধারা। 241 থেকে কত? 250 ধারা। অধ্যায় হলো গোল দিবেন 20 আলোচনা করেছে। তাহলে আপনার পরীক্ষায়, প্রিলি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি কত অধ্যায় আলোচনা করছে? 20 অধ্যায় বা 20তম অধ্যায় নাকি? ধারা কত? 241 থেকে 200। এবার আসেন দায়রা আদালতের বিচার পদ্ধতি। দায়রা আদালত আর দায়রা জজ কিন্তু এক জিনিস না। আমি যারা পরে আসছেন আমি বলে দিই, দায়রা আদালতে 3 ধরনের বিচারক থাকে। সবার উপর হলো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। তাহলে দায়রা জজ আর দায়রা আদালত এক জিনিস না। দায়রা আদালতের সর্বোচ্চ যে বিচারক তারা বলে দায়রা জজ। তো দায়রা জজ ছাড়াও দায়রা আদালতে আরো 2 শ্রেণীর বিচারক থাকে, একজন হলো অতিরিক্ত দায়রা জজ আর একজন কি যুগ্ম দায়রা জজ। এবার দেখেন আমরা দায়রা আদালতের বিচার পদ্ধতি। দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আন্ডারলাইন করবেন 265 ক থেকে 265 ঠ। 265 ক থেকে 265 ঠ, এবং অধ্যায় হলো বলতেন 23তম অধ্যায়। তাহলে আমাদের মনে রাখতে হবে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 20 অধ্যায় নাকি 20তম অধ্যায়, আর দায়রা আদালতের বিচার পদ্ধতি 23তম অধ্যায়। বুঝেছেন? আচ্ছা, এখন দেখেন আমরা চলে আসি পরেরটা। দেখেন কার্য পদ্ধতি। 241 ধারা মতে মামলার বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি। 241 ধারা মতে, এটা একটু আন্ডারলাইন করেন, 241 ধারা মতে, এতটুকু আন্ডারলাইন করে থেমে যান। 241 ধারা মতে মামলার বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি, আন্ডারলাইন করেন 241 ক থেকে 250 অনুসরণ করবেন। 241 ক থেকে 250। এখানে বলতেছে 241 ধারায় বলছে যে ম্যাজিস্ট্রেটগণ মামলা বিচারের ক্ষেত্রে নিম্নলিখিত কার্যপদ্ধতি। নিম্নলিখিত কার্যপদ্ধতি মানে কত থেকে কত ধারা? 241 থেকে 250। আচ্ছা, আমি একটু বলে রাখি, আমরা যারা ইংরেজিতে এই 241A বলে, 241 ক না, 241A ক্যাপিটাল এ। আর যদি আমি বাংলায় লিখি তাহলে ক। এই কতে বা এই এতে কোনো ব্রাকেট হবে না। আমরা সাধারণত ধারার পরে কোনো কিছু লিখলে ব্রাকেটে লিখি না, কিন্তু এই যে 241 ক, দেখেন যে কোনো ব্রাকেট নাই। সো অধিকাংশ বইতে দেখবেন ব্রাকেট দেওয়া আছে, বাট অ্যাকচুয়ালি ব্রাকেট হবে না, কারণ এটা হলো অ্যামেন্ডমেন্ট করে, এটা হলো নতুন ধারা। তো সামনে আরো পাবো। তাহলে 241 ধারায় বলতেছে যে ম্যাজিস্ট্রেট বিচারের ক্ষেত্রে নিম্নলিখিত কার্যপদ্ধতি অনুসরণ করবেন। নিম্নলিখিত কার্যপদ্ধতি মানে কত থেকে কত ধারা? 241 ক থেকে 250। অপরদিকে
আমরা যদি দায়রা আদালতে চলে আসি, দেখেন আন্ডারলাইন করেন, 265 ক ধারা অনুসারে দায়রা আদালতে প্রত্যেকটি মামলার বিচারে, আন্ডারলাইন করেন, পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। এখানে বলতেছে 265 কতে বলছে যে দায়রা আদালত প্রতিটা মামলায় যে বিচারে রাষ্ট্রপক্ষ মানে হলো বাদী পক্ষে মামলা পরিচালনা করবে কে? পিপি, পাবলিক প্রসিকিউটর বা পিপি। অন্যান্য আইনজীবী তার অধীনে কাজ করবে। তার মানে দায়রা আদালতে যত মামলা আছে, যদি 1000 মামলা থেকে 1000 মামলার রাষ্ট্রপক্ষে কে পরিচালনা করবে? পিপি। আর পক্ষগণের নিযুক্ত যে আইনজীবী তারা কাজ করবে কার আন্ডারে? পিপির আন্ডারে। বুঝতে পারছেন? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে পিপি, কত ধারায় আছে? 265 ওকে। তারপরে দেখেন আন্ডারলাইন করেন, 265 খ ধারা অনুসারে 265 খ ধারা অনুসারে 205 গ ধারার বিধান অনুসারে অভিযুক্তকে, এটা বলতেন অভিযুক্তকে মানে মানে অ্যাকিউজড পারসন, আসামিকে, অভিযুক্তকে দায়রা আদালতে হাজির করা হলে পিপি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ বর্ণনার মাধ্যমে নিজ বক্তব্য শুরু করবেন। আন্ডারলাইন করেন, নিজ বক্তব্য শুরু করবেন। এটার অর্থ হলো যে 265 কতে বলতেছে দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে কে? পিপি। আর খতে বলছে যে দায়রা আদালতে সবার আগে বক্তব্য শুরু করবে পিপি, রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে পিপি। 265 কত? ক। আর দায়রা আদালতে সবার আগে বক্তব্য শুরু করবে কে? পিপি। 265 কত? খ। এখন যদি বলেন স্যারের জায়গায় 205 গ কেন বললো? ভাই ওই যে আমলি আদালত কগনিজেন্স কোর্ট থেকে যদি দায়রা আদালতে মামলা পাঠায় 205 গতে না, মনে আছে আপনাদের? আর যদি ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠায় তাহলে 205 গ গ 205 গ গ। তাহলে আপনি আপাতত এখানে দুইটা সাবসেকশন মনে রাখবেন। দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে পিপি 265 ক, আর পিপি সবার আগে বক্তব্য শুরু করবেন, এটা কত? 265 খ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে দায়রা আদালতে সবার মানে সর্বপ্রথম বক্তব্য শুরু করবে কে? আসামি পক্ষের আইনজীবী নাকি পিপি? কে বলেন? পাবলিক প্রসিকিউটর বা পিপি। 265 খ, 265 খ। তো এই যে আগে বক্তব্য শুরু করা, এটার একটা ইংরেজি টার্ম আছে, রাইট অফ প্রি অডিয়েন্স। প্রি অডিয়েন্স মানে আগে বক্তব্য শুরু করার অধিকার। বুঝছেন? তাহলে যদি আপনারা বলে দায়রা আদালতে রাইট অফ প্রি অডিয়েন্স কার আছে? যদি বলে দায়রা আদালতে রাইট অফ প্রি অডিয়েন্স কার আছে? পিপি। রাইট অফ প্রি অডিয়েন্স কথাটার অর্থ কি? মানে বক্তব্য শুরুর অধিকার সবার আগে। একটা জিনিস মনে রাখবেন, আমাদের সকল আইনজীবীদের মধ্যে আমরা যখন বাংলাদেশ বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার অ্যান্ড রুলস পড়বো তখন জানবো যে আইনজীবীদের মধ্যে রাইট অফ প্রি অডিয়েন্স আছে অ্যাটর্নি জেনারেলের। অর্থাৎ সকল আইনজীবীদের মধ্যে সবার আগে বক্তব্য শুরু করার অধিকার আছে অ্যাটর্নি জেনারেলের। আর আমি যদি দায়রা আদালতের কথা বলি, দায়রা আদালতে রাইট অফ প্রি অডিয়েন্স কার আছে? পিপি। 265 কত? খ। ওকে। এখন আমরা চলে আসি আমাদের পার্থক্যের যে 3 নাম্বার যে বিষয়টা, সেটা দেখেন অব্যাহতি বা ডিসচার্জ। এর আগে আমরা দুইটা জায়গায় অব্যাহতি পেয়েছি, দুইটা ধারায় বা দুইটা অবস্থায়। আপনাদের কারো মনে আছে কিনা দেখি বলেন। এর আগে আমরা দুইটা জায়গায় অব্যাহতি পেয়েছি, কারো মনে আছে কিনা? যে যিনি বলতেছেন 116 আর 205, ওই অব্যাহতি তো ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, আর এই অব্যাহতি হলো আসামির অব্যাহতি দিচ্ছে। আমরা দুইটা ধারায় পড়ছি, সেই দুইটা ধারা কত কত? খালাস খালাস আপনারে কোরবানি। এই কে বলবেন বলেন, এই যে মাইক্রোফোন নেন, কে বলতে চান? নেন, নুরুন নাহার নেত্রী, আপনি বলেন বলেন বলেন। স্যার আমার দুইটা মনে আছে, 202 2 এর খ আর 494।
এই দুইটা কি আছে ব্যাখ্যা দেন, 202(2) খতে কি আছে ব্যাখ্যা দেন, খালি ধারা বললে তো হবে না, কি আছে? 202(2)-এর খতে হলো যে উম উম চার্জ গঠনের পরে যদি হয়, কি বলেন বলেন, ওই পিছনে একজন চার্জ গঠনের পরে যদি হয় নাই। কাছাকাছি গেছেন, বলেন। এই শুনেন, আমি বলে দিই, আপনারা যারা নতুন আসছেন তারা তো জানেন না, এমনি বলে দিই। যখন তদন্ত প্রতিবেদন আসছে, ধরেন ফাইনাল রিপোর্ট দিছে বা তদন্ত প্রতিবেদন আসছে, তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট আসামির অব্যাহতি দেয় 202(2) খ। পুলিশ তদন্ত করে পাইছে যে অমুক 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 এই অপরাধের সাথে জড়িত না, তখন যারা জড়িত তাদের বিরুদ্ধে অপরাধ আমলে নিচ্ছে 190-তে, আর যারা জড়িত না তাদের অব্যাহতি দিয়েছে 202(2) খ। 202(2) খ, এটা একটা অব্যাহতি। আর একটা অব্যাহতি আমরা পেয়েছিলাম যে পিপি যদি মামলা প্রত্যাহার করে চার্জ গঠনের আগে, 494 ধারায়, পিপি যদি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করে আসামি পাবে অব্যাহতি, চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে আসামি পাবে খালাস। তো যাই হোক, সমস্যা নাই। এখন যে অব্যাহতিটা পড়বো, এই অব্যাহতিটা আছে 241 ক ধারায়। 241 কতে বাস্তবে কি হয় শুনেন, আমি একটু বলি, তারপরে এই জায়গায় আমরা আসি। আমার কথা শুনেন, এটা পরে পড়েন, আগে আমার কথা শুনেন। ধরেন প্রাথমিকভাবে মামলাটা তো আমি বললাম যে কগনিজেন্স কোর্টে থাকে, আমলি আদালতে। আমলি আদালত থেকে একটা মামলা বদলি হয়ে যায় বিচার আদালতে। এখন বিচার আদালত 200, যদি দায়রা আদালত হয় তাহলে 205 গতে পাঠাবে কোথায়, দায়রা আদালতে। আর বিচার আদালত যদি ম্যাজিস্ট্রেট আদালত হয় তাহলে 205 গতে পাঠালো সিজিএম বা সিএমএম এর কাছে, বা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালো। এখন যে আদালতে পাঠালো ওই আদালতে সর্বপ্রথম ওখানে আসামিরা ডিসচার্জের আবেদন করবে। ডিসচার্জ, আসামিরা ওই বিচার আদালতে চার্জ গঠনের আগের যে ধাপটা সেটা বলে ডিসচার্জ শুনানি। আসামিরা ডিসচার্জের পিটিশন দিবে যে আমরা এই অপরাধ করি নাই, আমাদের অব্যাহতি দেওয়া হোক। ডিসচার্জ শুনানি হবে। চার্জ গঠনে হয় নাই, চার্জ গঠনের পূর্বে ডিসচার্জের শুনানি হয়। ডিসচার্জের পিটিশন দেয় কে? আসামি। আসামি পিটিশন দেবে ডিসচার্জের। এই ডিসচার্জের পিটিশনে বাদী পক্ষের শুনবে, বাদী পক্ষের আইনজীবীরে শুনবে, আসামি পক্ষের শুনবে, আসামি পক্ষের আইনজীবীরে শুনবে। বুঝতে পারছেন? এই যাবৎকালে যত মামলার নথিপত্র আছে, এফআইআর 161, 164, পুলিশ রিপোর্ট, মেডিকেল সার্টিফিকেট, ইনকোয়েস্ট রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, যা যা আছে সবকিছু কি বিবেচনা করবে। বিবেচনা করার পরে ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে না, এই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করার মতো পর্যাপ্ত কারণ নাই, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত 241 ক ধারায় আসামির অব্যাহতি দিবে। বুঝতে পারছেন? আর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে না, এর অব্যাহতি দেওয়ার কোনো কারণ নাই, তাহলে তো তার অব্যাহতি দিবে না, তাহলে তার বিরুদ্ধে চার্জ গঠন হবে। চার্জ গঠনের সময় অব্যাহতি না দিলে চার্জ গঠনের সময় তারা জিজ্ঞেস করবে যে আপনার বিরুদ্ধে অমুক আইনের অমুক অমুক ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি নিজেকে দোষী না নির্দোষ হিসেবে দাবি করেন? তখন সে বলে আমি নির্দোষ, তখন ওই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া কি শুরু হয়ে যায়। তাহলে আমলি আদালত থেকে বিচার আদালতে মামলা করলে সর্বপ্রথম যে ধাপটা অনুসরণ করা হয় সেটা কি? ডিসচার্জ শুনানি। ডিসচার্জ শুনানির আবেদন করে কে? আসামি। দেখেন তো, আমরা একটু পড়ি তাহলে ভালো বুঝবেন। এই যে দেখেন, 241 ক ধারা অনুসারে চার্জ গঠনের শুনানি শেষে যদি আদালত মনে করে যে এই চার্জ গঠনের শুনানি শেষে না, এটা একটু কেটে চার্জ গঠনের শুনানি কেটে লেখেন মানে ডিসচার্জের শুনানি শেষে, এটা লেখেন ডিসচার্জের শুনানি শেষে, ডিসচার্জ শুনানি শেষে এটা লেখেন। চার্জ গঠনটুকু কেটে লেখেন ডিসচার্জ শুনানি শেষে। লিখছেন? 241 ক ধারা অনুসারে ডিসচার্জ শুনানি শেষে যদি আদালত মনে করে যে অভিযোগ ভিত্তিহীন, তাহলে আন্ডারলাইন করেন চার্জ গঠন না করে অভিযুক্তকে অব্যাহতি দিবে। চার্জ গঠনের শুনানি আন্ডারলাইন করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। চার্জ গঠনের শুনানি এবং অব্যাহতির আবেদনের শুনানি একই দিনে হতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ এই যে ডিসচার্জ শুনানি, এইটা যেদিন হবে, ডিসচার্জ যদি না দেয় চার্জ গঠনের শুনানিও কি ওই দিনই হবে। যদি তারা ডিসচার্জ দিল তাহলে তো চার্জ গঠন করার দরকার নাই, আর ডিসচার্জ যদি না দেয় তাহলে চার্জ গঠনও হবে কি একই দিনে। আচ্ছা, অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত যা যা বিবেচনায় করবেন। এখন এই যে আসামির যে অব্যাহতি দিবে, আদালত অ্যাকচুয়ালি কি কি বিষয় বিবেচনা করে দেখেন। মামলার নথি তথ্য দাখিলকৃত যাবতীয় কাগজপত্র,
মামলার নথি বলতে এফআইআর, তারপরে পুলিশ রিপোর্ট, এইগুলা, ঠিক আছে। তথ্য দাখিলকৃত কাগজপত্র বলতে মানে একটা মামলায় যত যাবতীয় ওই যে পোস্টমর্টেম রিপোর্ট, 161, 164, এক্সপার্ট রিপোর্ট, যা যা আছে এইগুলা। তারপরে দেখেন রাষ্ট্রপক্ষ ও অভিযুক্তের জবানবন্দি। রাষ্ট্রপক্ষ মানে কি? বাদীপক্ষের জবানবন্দি। অভিযুক্ত মানে কি? আসামির জবানবন্দি। তাহলে মামলার নথিপত্র দেখবে আর উভয় পক্ষের কি শুনবে? জবানবন্দি নিবে। তবে অভিযুক্ত কর্তৃক দাখিলকৃত কোনো, এটা আন্ডারলাইন করেন, ভিভিআই, তবে অভিযুক্ত কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়া হবে না। খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছে যে অভিযুক্ত কর্তৃক, অভিযুক্ত মানে কি? আসামি। আসামি যদি ডিসচার্জের দিনে কোনো কাগজ দেয়, আসামি এসে ডিসচার্জের আবেদন করছে, ইওর অনার যেদিন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল আমি ছিলাম ভারতে, এই যে দেখেন আমার পাসপোর্ট, তারপরে ওই জায়গার কাগজপত্র, আসামি ওই কোনো কাগজ যদি ওই মুহূর্তে দেয় ডিসচার্জ শুনানির সময়, এই কাগজপত্র বিবেচনায় নেওয়া হবে না। এবং এই কথাটা কোনো ধারাই বলে নাই। দেখেন নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 ডিএলআর 103, ডিএলআর মানে ঢাকা ল রিপোর্ট, ঠিক আছে। তো এখন পরীক্ষায় যে প্রশ্নটা আসে যে ডিসচার্জ শুনানির সময় কার কার বক্তব্য শোনা হয়, বাদী পক্ষ আসামি পক্ষ, কি কি কাগজপত্র দেখা হয়, মামলার নথিপত্র যাবতীয় রেকর্ড, কি কাগজপত্র বিবেচনা করার সুযোগ নেই। ডিসচার্জ শুনানির সময় আসামি যদি কোনো কাগজপত্র দাখিল করে তাহলে সেটাই বিবেচনা নেওয়ার কি নেই, সুযোগ নেই। বুঝতে পারছেন? এখন যদি বলেন স্যার তা আসামি যদি আসলেই ঘটনার দিন না থাকে, আসামি আসলেই যে কাগজটা দিছে আসলেই কাগজ, তাহলে এই কাগজ সে কবে দিবে? কবে দিবে? এই কাগজটা সে দিবে ছাপাই সাক্ষীর সময়, যখন চার্জ গঠন হয়ে যাবে, আসামি আলাদা নিজের পক্ষে সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবে, ডিফেন্স উইটনেস ডিডব্লিউ, তখন সে দিতে পারবে, সেটা পরের ব্যাপার। বাট আপাতত আমরা মনে রাখবো যে ডিসচার্জ শুনানির সময় আসামি কোনো কাগজপত্র দিলে সেটা বিবেচনার কোনো কি নাই, সুযোগ নাই। বুঝতে পারছেন? যদি বলে কোথায় বলছে, নজরুল ইসলাম বনাম রাষ্ট্র, ওকে। তাহলে যে এবং এখানে একটা দেখেন সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার রিভিশন। এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, ডিসচার্জের আবেদন কে করে? আসামি। আসামিরে যদি ডিসচার্জ দিয়ে দেয় তাহলে সংক্ষুব্ধ কে? বাদীর প্রতিকার কি? রিভিশন। আসামিরে যদি ডিসচার্জ না দেয় তাহলে সংক্ষুব্ধ কে? আসামি, তারও প্রতিকার কি? রিভিশন। তার মানে এক কথায় বললে ডিসচার্জ দেখ অথবা না দেখ, প্রতিকার কি? রিভিশন। ডিসচার্জ দিলে সংক্ষুব্ধ বাদী, আর না দিলে সংক্ষুব্ধ আসামি, উভয়েরই প্রতিকার কি বলেন? রিভিশন। বুঝতে পারছেন? তাহলে ম্যাজিস্ট্রেট আদালত ডিসচার্জ দিচ্ছে 241 কততে? কতে। অপরদিকে 265 গ ধারা অনুসারে দায়রা আদালত অভিযুক্তকে অব্যাহতি প্রদান করে থাকে। যে কাজটা ম্যাজিস্ট্রেট আদালত করতেছে আপনার 241 কতে, সেম কাজটা দায়রা আদালত করতেছে কততে? 265 গতে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন আমরা চলে আসি চার্জ গঠন। আচ্ছা, ডিসচার্জ যদি না দেয়, আমরা জানি ডিসচার্জ দেয় না, অব্যাহতি দেয় না, তাহলে কি গঠন হবে? চার্জ গঠন। তাহলে চার্জ গঠনটা করে 242 ধারা। এই যে দেখেন, পূর্বোক্ত ধারায় অভিযুক্তকে অব্যাহতি না দিলে 242 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করবেন এবং তাকে আন্ডারলাইন করবেন, জিজ্ঞাসা করবেন সে অপরাধ স্বীকার করে কিনা। ওই যে যারা কোর্টে গেছেন বা না গেলেও সমস্যা নাই, আমি বলতেছি চার্জ গঠনের সময় যদি অব্যাহতি দেয় নাই, ধরেন ডিসচার্জ তারা করে নাই, তাহলে চার্জ গঠনের সময় তারা জিজ্ঞেস করে যে আপনার বিরুদ্ধে অমুক আইনের এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। তাহলে চার্জ গঠনের সময় কাকে জিজ্ঞাসা করে? আসামিকে। ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করতেছে কত ধারায়? 242 ধারায়। দেখেন সেম কাজটা দায়রা আদালত করে 265 ঘ। এই যে দেখেন 265 ঘ ধারায় দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করে থাকে। তাহলে ম্যাজিস্ট্রেট চার্জ গঠন করতেছে কততে? 242। আর দায়রা আদালত করতেছে কততে? 265।
আমরা চলে আসি তারপরেরটায়। দেখেন, এই শান্ত সাহেব এই লাইট অন করে দেন। সবগুলো ওই যে এল লেখা আছে, সব দিবেন কেন? আপনি একজন আইনের স্টুডেন্ট। দেখেন, দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড, কনভিকশন অন প্লি অফ গিলটি, আন্ডারলাইন করেন। কনভিকশন অন প্লি অফ গিলটি, প্লি অফ গিলটি শব্দটা বলতেন। আগে বুঝাই কনফেশন কারে বলে আর প্লি অফ গিলটি কাকে বলে। শুনেন, যখন কোনো আসামি অপরাধ করে, অপরাধ করার পরে সে তদন্ত পর্যায়ে যখন ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় জবানবন্দি দেয়, 164 ধারায় বলে যে আমি স্বেচ্ছায় সজ্ঞানে বলতেছি আমি অমুককে হত্যা করছি বা আমি অপরাধ করছি, এটা বলে কনফেশন। অর্থাৎ যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, এটারে বলে স্বীকারোক্তি বা দোষ স্বীকার বা অপরাধ স্বীকার বা কনফেশন। এই কনফেশনটা দেয় একটা ফৌজদারি মামলার কোন পর্যায়ে? তদন্ত পর্যায়ে। কনফেশন রেকর্ড করে সিআরপিসি ফৌজদারি কার্যবিধির কত ধারা? 164। বুঝছেন? আর প্লি অফ গিলটি কাকে বলে? প্লি অফ গিলটির বাংলাও দোষ স্বীকার, বাট এই দোষ স্বীকারটা সে করতেছে চার্জ গঠনের সময়। তারে জিজ্ঞাসা করছে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? সে বলবে আমি দোষী। তাহলে এই যে চার্জ গঠনের সময় যে দোষ স্বীকার করতেছে এটাকে কি বলে? প্লি অফ গিলটি। আর মামলার তদন্ত পর্যায়ে যে দোষ স্বীকার করতেছে এটাকে কি বলে? কনফেশন। এছাড়া আরেকটা পার্থক্য আছে, কনফেশনে আপনি যতই দোষ স্বীকার করেন না কেন সাথে সাথে সাজা দেওয়ার কোনো বিধান নাই, বিচার টেচার করে একেবারে লাস্টে গিয়ে সাজা দিবে। কিন্তু প্লি অফ গিলটিতে যখন আপনি চার্জ গঠনের সময় বলতেছেন দোষী নাকি নির্দোষ, আসেন, চার্জ গঠনের সময় বলতেছেন দোষী নাকি নির্দোষ, তখন যখন বলতেছেন দোষী, তখন যখন বলতেছেন দোষী, তখন আপনাকে সাথে সাথে সাজা দিতে পারে। এটা কত দ্বারা? মানে এটারে বলে হলো প্লি অফ। বুঝতে পারছেন? এই ওনার এই পেপারটা, কাগজটা দেন, আপনি তো লেট করছেন। হ্যাঁ ঠিক আছে জি, দেখেন। তো তাহলে আমাদের মনে রাখতে হবে কনফেশন তাহলে করতেছে ওই যে দেখবেন যে একটা অপরাধ করার পরেই পেপার পত্রিকায় দিছে সে 164 ধারা জবানবন্দি দিছে। 164 ধারা জবানবন্দি মানে হলো ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নিজের দোষ নিজে স্বীকার করতে। 164টা যখন করে তখন কিন্তু মামলা কেবল তদন্ত পর্যায়ে থাকে। আর প্লি অফ গিলটি করবে কখন? তদন্ত করে পুলিশ রিপোর্ট দিছে, আমলে নিছে, মামলা বদলি করছে, ডিসচার্জ শুনানি হইছে, চার্জ গঠনের সময় এসে সে বলতেছে আমি দোষী। এটারে বলে কি? প্লি অফ গিলটি। এই যে দেখেন, চার্জ গঠনের পরে, এটা বলতেন 5 নম্বরে, আপনি না পাইলে একটু আশেপাশে দেখেন। চার্জ গঠনের পরে ওই যে ওনার একটু দেখাই দেন, চার্জ গঠনের পরে 5 নাম্বার, চার্জ গঠনের পরে এটা বলতেন। চার্জ গঠনের পরে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে আন্ডারলাইন করবেন 243 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে আন্ডারলাইন করবেন কারণ দর্শানোর সুযোগ দিয়ে আন্ডারলাইন করবেন, দণ্ডিত করতে পারেন। চার্জ গঠনের পরে মানে ওনার বিরুদ্ধে জিজ্ঞেস করে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? তখন সে যদি বলে আমি দোষী, সে দোষী বলার সাথে সাথেই তারে সাজা দিবে না। সে যখন বলে ফেলছে আমি দোষী, তখন তারে বলবে যে কেন আপনাকে দণ্ডিত করা হবে না বলেন, কারণ দর্শান। যদি তিনি কারণ দর্শাতে ব্যর্থ হয় তাহলে তারা কি দিবে? দণ্ড দিবে। এই যে দেখেন, অর্থাৎ 243 ধারায় দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দেওয়া গোল্ডেন বিবেচনামূলক। এটা গোল্ডেন বিবেচনামূলক। এই কথাটার অর্থ কি? মানে 243 ধারায় আপনি দোষ স্বীকার করছেন, বাট দোষ স্বীকার করলেই যে আপনার সাজা দেবে বিষয়টা তা না, আদালত দণ্ড দিতেও পারে আবার কি বিবেচনা। এখন হ্যাঁ, এখন শুনেন, বিষয়টা হচ্ছে যে তো তাহলে আমরা এখানে কি কি জিনিস মনে রাখবো? প্লি অফ গিলটি ম্যাজিস্ট্রেট আদালতে কত ধারায়? 243। প্লি অফ গিলটি কি চার্জ গঠনের আগে না পরে? চার্জ গঠনের পরে। চার্জ গঠনের পরে। এই যে প্লি অফ গিলটি বা গিলটি প্লিড করতেছে এটার উপর ভিত্তি করে দণ্ড দিতে পারে? পারে। কারণ দর্শানোর সুযোগ দিবে? অবশ্যই কারণ দর্শানোর সুযোগ দিবে। দণ্ড দিতে কি বাধ্য? না, বাধ্যতামূলক না, তিনি ইচ্ছা করলে দিতেও পারে না।
এখন বিষয়টা হলো যে এটা এমনি একটু বোঝার বিষয়। সাধারণত যদি ছোটখাটো মামলায় গিলটি প্লিট করে সাথে সাথে সাজা দিয়ে দেয়, ধরেন পাবলিক নিউসেন্স করছে 200 টাকা জরিমানা, গিলটি প্লিট করছে 200 টাকা জরিমানা দিয়ে ছাড়া। কিন্তু যদি আপনি একটা হত্যা মামলায়, একটা গুরুতর আঘাতের মামলায়, একটা ডাকাতির মামলায় যদি গিলটি প্লিট করে, যতই গিলটি প্লিট করেন জীবনও আপনার সাথে সাথে সাজা দিবে না। কেন দিবে না? কারণ এই জায়গা অনেক কিছু আরো উদ্ঘাটিত হতে পারে। এখন আপনি যে গিলটি প্লিট করতেছেন, আপনি তো টাকা পয়সা খাইয়েও করতে গিলটি প্লিট করতে পারেন, যে কারণে আইনে নাই। এমনি বলতেছি যে বড় মামলায় গিলটি প্লিট করলে সাথে সাথে সাজা দেয় না। গিলটি প্লিট করলে সাজা দেয় কোন ধরনের মামলায়? ছোটখাটো অপরাধ, যে 1 দিন 2 দিন কারাদণ্ড, 200-500 টাকা জরিমানা, এই সকল ক্ষেত্রে গিলটি প্লিট করলে সাজা দিতে পারে। সেম কাজটা দায়রা আদালত করে দেখেন ডান সাইডে 265 গোল্ডেন উয়া ধারায়, 265 উয়া ধারায় দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তিকে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিতে পারে। তো তাহলে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দেখেন একেবারে শুরুতেই পড়লাম ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 241 থেকে 250, দায়রা আদালতের বিচার পদ্ধতি 265 ক থেকে 265 ঠ, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 20 অধ্যায়, দায়রা আদালতের বিচার পদ্ধতি 23তম অধ্যায় নাকি। তারপরে 241 ধারায় দেখেন 2 নম্বরে আছে, 241 ধারায় বলতেছে যে ম্যাজিস্ট্রেট আদালত 241 ক থেকে 50-এর বিধান অনুসরণ করবে। অপরদিকে দায়রা আদালতের ক্ষেত্রে 265 কতে বলতেছে যে রাষ্ট্রপক্ষের সব মামলা পরিচালনা করবে কে? পিপি। আর 265 খতে বলছে দায়রা আদালতে সবার আগে বক্তব্য শুরু করবে কে? পিপি। এবার আছে অব্যাহতি। ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দিচ্ছে 241 কতে, সবার বক্তব্য শুনতেছে, তবে আসামি কোনো কাগজপত্র দিলে দেখার সুযোগ নাই। আর অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। অব্যাহতি দেখ অথবা না দেখ। সেম কাজটা দায়রা আদালত করে 265 গ। আর যদি আমি ইংরেজিতে বলি 265 সি, 265 সি, ক্যাপিটাল সি, বড় হাতের সি। তারপরে আপনার অব্যাহতি না দিলে ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করতেছে 242, কত ধারা? 242। অপরদিকে দায়রা আদালত চার্জ গঠন করতেছে 265 ঘ, 265 ঘ। চার্জ গঠনের সময় ম্যাজিস্ট্রেট আদালতে যদি অভিযুক্ত দোষ স্বীকার করে, গিলটি প্লিট করে, তাহলে দণ্ড দিলেও দিতে পারে 243, 243। সেম কাজটা দায়রা আদালত করতেছে কততে? 265 265। এই পর্যন্ত যা পড়লাম এতটুকু নিয়ে আমাদের অনলাইন অফলাইনে যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে জিজ্ঞাসা করতে পারেন, তারপরে আমরা সামনে আগাবো। কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে অনুগ্রহ করে জিজ্ঞাসা করেন। প্রশ্ন আছে আপনার? দেন ওনার মাইক্রোফোন দেন। ওই যে পিছনে। স্যার, এখানে এই যে চার্জ গঠনের পরে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে 243 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে দণ্ডিত করতে পারেন। কারণ দর্শানোর ব্যাপারটা কি এখানে? কারণ কিভাবে? দর্শানো মানে উনি তো দোষ স্বীকার করলো, এখন ওনারে বললো যে আপনি যে দোষ স্বীকার করলেন আপনার সাজা দেওয়া হবে, বলেন কেন সাজা দিব না? আপনার কি কোনো কারণ আছে? যদি সে কারণ, সে যদি বলে যে না আমি মানে কারণ দর্শাইছে, আদালত সন্তুষ্ট হয় নাই, তাহলে সাজা দিয়ে দিবে। ও, তাহলে মানে উনি দোষ মানে দণ্ড যেন না পান সেই জন্য উনি কোনো কারণ ওখানে হ্যাঁ, উনি ওনার উল্লেখ আত্মপক্ষ করবেন। সমর্থনে কিছু কথা বলতে পারে যে আপনি ও, যে যে দোষ স্বীকার করলেন জি। আপনারা সাজা দেব কেন দিব না? কারণ দর্শন। হ্যাঁ, যে আমি বুঝতে পারি নাই তাহলে তাল দিছি। অনেক সময় কোর্টে বাস্তবে যেটা হয় আর কি, ওই আসামি যারা থাকে তারা বুঝতে পারে না যে আপনি কি দোষী নাকি নির্দোষ, তখন ওরা একটু কনফিউজড হয়ে যায়। আশপাশ থেকে উকিল সাহেবরা বলে দেন এই বলেন নির্দোষ নির্দোষ নির্দোষ, এই আর কি। ঠিক আছে। দেন দেন ওনারা মাইক্রোফোন দেন। নূর আলম খান নেন, বলেন। স্যার, 243 ধারার দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দেওয়া বিবেচনামূলক, এটা যদি একজন মার্ডার করে এসে বলে সেই ক্ষেত্রে কি হবে স্যার? এই জায়গায় কি কোনো অপরাধের কথা বলছে যে অমুক অপরাধী বিবেচনামূলক অমুক অপরাধী না? না স্যার, বলেন। তার মানে সব অপরাধের ক্ষেত্রেই কি বিবেচনামূলক? বুঝতে পারছেন? তাতে সেটা মার্ডার হোক আর একেবারে 200 টাকার অপরাধ হোক, শাস্তি দিবে কি দিবে না কার ক্ষমতা? আদালতের ক্ষমতা, গিলটি প্লিট করলে। বুঝেছেন? এখন
যে কথাটা বলবো সেটা হচ্ছে একটু মনে রাখতে হবে, বই পড়ে বোঝা কষ্টকর, তার আগে আমি একটু বুঝাই দিই। এই যে যে চার্জ গঠন হলো, চার্জ গঠনের পরে আপনার রায়ের পূর্ব পর্যন্ত একটা ফৌজদারি মামলায় মোট 4টা ধাপের মধ্য দিয়ে মামলাটা যায় চার্জ গঠনের পরে। তো এই 4টা ধাপ কি কি? 4টা ধাপ হলো, প্রথমে হলো পিডব্লিউ বলে, প্রসিকিউশন উইটনেস। পিডব্লিউ মানে প্রসিকিউশন উইটনেস। প্রসিকিউশন উইটনেস মানে হলো যিনি মামলা করছে, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরা, বা বাদী পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, বাদী পক্ষের সাক্ষীদের কি জেরা। অর্থাৎ যিনি মামলা করছেন তিনি তার সাক্ষীদের হাজির করবেন, তার সাক্ষীরা জবানবন্দি দিবে, তার সাক্ষীদের আসামি পক্ষের আইনজীবী কি করবে? জেরা করবে। আর আসামি যারা আছে তারা কাঠগড়ায় খালি দাঁড়াইয়ে থাকবে, তাদের কিন্তু আজ পর্যন্ত কিছু জিজ্ঞাসা করে নাই। তাহলে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ, ধরেন আর কোনো সাক্ষী অবশিষ্ট নাই, তাহলে পিডব্লিউ শেষ। পিডব্লিউর পরে যে ধাপ সেটা বলে পাওয়ার টু এক্সামাইন দ্য অ্যাকিউজড, মানে আসামিরে পরীক্ষা করা। এতদিন পর্যন্ত কিন্তু আসামিরে কোনো প্রশ্ন করে নাই, উকিলও করে নাই, আদালতও করে নাই। পিডব্লিউ শেষের পরের ধাপ হলো 342 বা আসামি পরীক্ষা। কোর্টে বলে 342 অথবা আসামি পরীক্ষা। আসামিরে পরীক্ষা করবে স্বয়ং আদালত। আদালত যখন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ, তখন স্বয়ং আদালত আসামিরে পরীক্ষা করবে যে বলেন আপনার কি বলার আছে, আপনি কি এই অপরাধ কি আসলে করছেন, নাকি বাদী পক্ষ এই যে সাক্ষ্য দিল আপনার কি মতামত বলেন। এই প্রশ্নগুলো করতেছে কারে? আসামিরে। আর এতদিন পর্যন্ত কিন্তু আসামির কোনো বক্তব্য শোনা হয় নাই। তাহলে চার্জ গঠনের পর প্রথম ধাপ কোনটা? পিডব্লিউ মানে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ। তারপরের ধাপ কি? 342 মানে আসামিরে কি করা? পরীক্ষা করা। আচ্ছা, এর পরের ধাপ হলো ডিডব্লিউ, ডিফেন্স উইটনেস, সাফাই সাক্ষী বলে। ওই 342 এর লাস্টে জিজ্ঞাসা করবে আদালত আসামিরে, আপনি কোনো সাফাই সাক্ষী দিতে চান? সাফাই সাক্ষী মানে হলো নিজের পক্ষে সাফাই গাওয়া। আসামি বাদী যেরকম মামলা করছে, বাদী প্রমাণ করার চেষ্টা করছে যে আসামি এই অপরাধ করছে, আর আসামি সাফাই সাক্ষীর মাধ্যমে বলবে যে আমি এই অপরাধ করি নাই, আমি তো করি নাই, আমি বলতেছি আমার পক্ষে অমুক 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 সাক্ষী আছে। তাহলে আসামির যদি 5 জন সাক্ষী থাকে, আসামি একজন আরো 4 জন আছে, তারা এসে আসামি পক্ষে বলবে যে আমরা এই অপরাধ করি নাই, আর বাদী পক্ষের আইনজীবী তাদের আবার কি করবে? জেরা করবে। বুঝেন কিনা? তাহলে প্রথমে চার্জ গঠনের পরে প্রথম ধাপ কি? পিডব্লিউ। তারপরের ধাপ কি? আসামিরে পরীক্ষা করা। পরীক্ষা করে কত দাঁড়ায়? 342। তারপরের ধাপ কি? ডিডব্লিউ। ডিডব্লিউ এর ইংরেজি পুরো পরিপূর্ণ রূপ কি? ডিফেন্স উইটনেস অথবা কি? সাফাই সাক্ষী। বুঝছেন? সাফাই সাক্ষী আসামি দিতেও পারে, নাও পারে, এটা তার মর্জির উপর নির্ভর করে। তারপরের ধাপ হলো যুক্তিতর্ক বা আর্গুমেন্ট। বই পড়ে নাকি আমার কথা শুনেন। তারপরের ধাপ কি? যুক্তিতর্ক বা আর্গুমেন্ট। যুক্তিতর্ক মানে এতদিন যা যা হইছে আইনজীবীরা তারা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে, বাদী পক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী, তারপরে গিয়ে রায়। তাহলে চার্জ গঠনের পরে একটা ফৌজদারি মামলায় 4টা ধাপ অনুসরণ করে। পিডব্লিউ মানে প্রসিকিউশন উইটনেস, তারপরে 342 মানে আসামিরা পরীক্ষা, তারপরে ডিডব্লিউ বা ডিফেন্স উইটনেস মানে সাফাই সাক্ষী, তারপরে কি? যুক্তিতর্ক, তারপরে গিয়ে কি? রায়। তো এই যে আমাদের যে আমরা ম্যাজিস্ট্রেট আদালতে দেখলাম যে 243-এ যে গিলটি প্লিড করলে সাজা দিবে কি দিবে না, আদালতের কি বিবেচনামূলক ক্ষমতা। ধরেন গিলটি প্লিড করে নাই বা গিলটি প্লিড করছিল, তাহলে তার সাজা দেয় নাই, তাহলে এখন পিডব্লিউ শুরু হবে। পিডব্লিউ থেকে শুরু করে যুক্তিতর্ক, যাবতীয় যা যা আছে, এই সব কিছু রায়ের পূর্ব পর্যন্ত যা যা আছে সবকিছু ম্যাজিস্ট্রেট আদালত একটা ধারায় বলছে। 244 এই যে দেখেন সাক্ষ্য গ্রহণ। 244 ধারা মতে ম্যাজিস্ট্রেট আদালত নালিশকারী বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, আসামি পক্ষের সাফাই সাক্ষী বা আত্মপক্ষ সমর্থনের সাক্ষীকে সমন প্রদান ইত্যাদি করে থাকে। অর্থাৎ চার্জ গঠনের পরে থেকে শুরু করে রায়ের পূর্ব পর্যন্ত যাবতীয় যা যা আছে সব কিছু ম্যাজিস্ট্রেট আদালত করে কত ধারায়? 244 ধারায়। অপরদিকে এই কাজের ক্ষেত্রে দায়রা আদালত একটু ভিআইপি, ওনার জন্য আলাদা আলাদা ধারা বরাদ্দ আছে। ম্যাজিস্ট্রেট আদালত সবকিছু করতেছে কত ধারায়? 244-এ। দায়রা আদালত কি করতেছে দেখেন, 265 আন্ডারলাইন করেন, চ ধারা মতে
দায়রা আদালত আন্ডারলাইন করবেন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবেন, আন্ডারলাইন করেন। তাহলে দায়রা আদালত মানে কবে থেকে পিডব্লিউ শুরু হবে, সাক্ষ্য গ্রহণের দিন শুরু হবে, এটা নির্ধারণ করবে কততে? 265 265 এবং রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো সাক্ষীকে উপস্থিত হতে বা কোনো কিছু হাজির করার জন্য প্রসেস ইস্যু করতে পারেন। রাষ্ট্রপক্ষ যদি বলে যে অমুক নাম্বার অমুক সাক্ষীরে সমন দেওয়া দরকার, এটা যা যা আছে তাই করবে। তাহলে আমি মনে রাখবো, দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবে 265 কত চ। তারপরে দেখেন 265 আন্ডারলাইন করেন, ধারা মতে দায়রা আদালত আন্ডারলাইন করবেন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করবেন। তাহলে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করতেছে কততে? 265 চ। আর সাক্ষ্য গ্রহণ করতেছে 265 চ। এটা স্বাক্ষর করছেন সবাই? দেন, করলে এদিক দেন, নুরুন হাত দেন। এরপরে আমরা চলে আসি খালাস বা দণ্ড, খালাস অথবা দণ্ড। আচ্ছা, এই জায়গায় এই আমাদের খাগড়াছড়ির একজন ভাই ছিলেন অতীশ দীপঙ্কর, আপনি কি যুক্ত হইতে পারছেন? হ্যাঁ পারছেন, ধন্যবাদ। দেখেন 245 ধারা মতে ম্যাজিস্ট্রেট আদালত তো মোটামুটি ওই যুক্তিতর্ক পর্যন্ত সবকিছু করবে কততে? 244-এ। তাহলে এখন তো ম্যাজিস্ট্রেট আদালত রায় দিবে। রায় সাধারণত দুই ধরনের আদেশই হতে পারে, হয় খালাস নাইলে দণ্ড। এই যে 245 ধারার মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে আন্ডারলাইন করেন খালাস অথবা দণ্ড প্রদান করবেন। তাহলে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তরে খালাস দিবে নাইলে দণ্ড দিবে কততে? 245। খালাস অথবা দণ্ড কত? 245। অপরদিকে দেখেন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে, আন্ডারলাইন করেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের সাজা দেওয়ার মতো পর্যাপ্ত কারণ না থাকলে আসামিদের, আন্ডারলাইন করেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান ব্যতি রেখেই গোল দিবেন 265 বর্গীয় জ ধারা মতে দায়রা আদালত আসামিকে খালাস দিতে পারে। হ্যাঁ, আরো কয়েকবার বলবো, চুপ করে ধৈর্য ধরে শুনেন। এটা হলো, আমরা তো জানি যে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করলো তে, উপরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করলো কততে? তে। এখন আমরা জানি যে যখন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করা শেষ, তারপরের ধাপ হলো আসামির পরীক্ষা, তারপরের ধাপ হলো সাফাই সাক্ষী, তারপরের ধাপ হলো যুক্তিতর্ক, তারপরে গিয়ে কি রায়। রায়ে হয় দণ্ড নাইলে খালাস। এখন রাষ্ট্রপক্ষ দায়রা আদালত করতেছে কি, পিডব্লিউ শেষ, প্রসিকিউশন উইটনেস শেষ, মানে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ। এবং বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ করার পরে উনার কাছে মনে হয়েছে যে এই আসামিরে সাজা দেওয়ার মতো কোনো কারণ নাই। আমি আসামিরে সাফাই সাক্ষী দিতে বা আসামিরে পরীক্ষা করব বা আসামিরে সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ দিব কখন? যখন মনে হচ্ছে যে আসামি দোষ করছে, তাহলে তারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া দরকার। কিন্তু শুধুমাত্র বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ করেই আদালতের কাছে মনে হয়েছে যে আসামিরে সাজা দেওয়ার মতো কোনো কারণ নাই, তাহলে শুধুমাত্র পিডব্লিউর পরেই আসামিরে খালাস দিতে পারে দায়রা আদালত 265 কত জ। অর্থাৎ 342 হয় নাই, ডিডব্লিউ হয় নাই, আর্গুমেন্টও হয় নাই, শুধু পিডব্লিউর পরেই দায়রা আদালত ইচ্ছা করলে খালাস দিতে পারে। কত ধারা? 265 গ। কারো শুনবে না? এই আকিনুরের মাইক্রোফোন দেন। বলেন। সরাসরি খালাস দিল, কিছু তো শুনলো না স্যার। কার কাছে শুনবে বলেন? আপনার আদালতের কাছে। আদালত কিছু তো শুনলো না। কার কাছে শুনবে? আসামির। ধন্যবাদ। আদালতের কাছেই তো মনে হয়েছে যে যে সাক্ষীরা 10 জন সাক্ষ্য দিছে তাদেরকে যে জেরা হয়েছে তাতে আসামিরে আমার শোনার দরকার নাই। বুঝেন নাই? আদালতের কাছে মনে হয়েছে যে বাদী পক্ষ যে যে সাক্ষ্য টাক্ষ্য দিছে এখন আসামিরে না শুনেই খালাস দেওয়া যায়, কোনো সমস্যা নাই। না। আচ্ছা দেখেন,
পূর্বের ধারা অনুসারে আসামিদের খালাস প্রদানের পর্যাপ্ত কারণ না থাকলে, ধরেন 265 জতে খালাস দিতে পারে নাই, পূর্বের ধারা অনুসারে আসামিদের খালাস প্রদানের পর্যাপ্ত কারণ না থাকলে গোলদের 265 জ ধারা অনুসারে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান জানাবেন। তাহলে আসামিদের আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাবেন 265 কততে? জ। তাহলে শুধুমাত্র পিডব্লিউর পরে দায়রা আদালত খালাস দিতে পারে 265 কত? জ। জ সমান সমান হলো এইচ, মনে রাখেন, এইচ এইচ। জ সমান সমান কি? 265 এইচ। জ জ বর্গীয় জ সমান সমান এইচ। আচ্ছা, বুঝছেন? আর যদি মনে করে যে না শুধুমাত্র পিডব্লিউর উপর ভিত্তি করে খালাস দেওয়া যাচ্ছে না, তাহলে তো আসামির ওই যে আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাবে 265 কততে? জ। 265 জ। এরপরে দেখেন গোলদেন 265 ইও ধারা অনুসারে 265 ইও সমান সমান হলো জে, একটু লিখে রাখেন, ইও সমান সমান জে। দায়রা আদালত আন্ডারলাইন করেন প্রসিকিউশন আসামি পক্ষের যুক্তিতর্ক শ্রবণ করবেন। প্রথমত প্রশ্ন আসবে যে দায়রা আদালতের যুক্তিতর্ক হয় কত ধারায়? 265 ইও বা 265 জে। যুক্তিতর্ক কে কে উপস্থাপন করবে? প্রথমে কে করবে? আসামি পক্ষ। কোন পক্ষ বলেন? প্রসিকিউশন। প্রসিকিউশন মানে রাষ্ট্রপক্ষ, মানে বাদী। প্রথমে কে করবে? বাদী। পরে কে? আসামি। বুঝছেন? তারপরে দেখেন 265 ট 265 ট ধারা অনুসারে দায়রা আদালত আসামিকে আন্ডারলাইন করেন খালাস অথবা দণ্ড দিবেন। ট সমান সমান হলো কত জানেন? কে। ট সমান সমান কে। তাহলে খালাস অথবা দণ্ড দিবে 265 কতে? ট। তাহলে দায়রা আদালতে খালাস আছে কয়টা ধারায় বলেন তো? জট। জট, ওই যে জ আর টতে। পিডব্লিউর পর খালাস দিতে হলো জতে, আর পিডব্লিউ তে যদি খালাস না দেয় তাহলে সব কিছু অনুসরণ করে খালাস দিচ্ছে 265 কততে? টতে। বুঝতে পারছেন? জ আর ট। তাহলে সর্বশেষ যে ধারাটা দেখেন 265 ঠ ধারায়, 265 ঠ ধারায় আসামির আন্ডারলাইন করবেন পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করা হয়। অর্থাৎ ওই আসামি যদি আগে কোনো মামলায় দণ্ডিত হয়ে থাকে, তাহলে আসামির যে দণ্ডাদেশ, আপনাদের মনে থাকার কথা, সর্বশেষ ক্লাসে পড়েছিলাম যে চার্জে পূর্ববর্তী দণ্ডের কথা উল্লেখ থাকে, মনে আছে? একজন চোরের বিচার হচ্ছে, ওই চোর যদি আগেও একটা চুরির মামলায় দণ্ড পায়, তাহলে সেটা তার চার্জে উল্লেখ থাকে। পূর্ববর্তী দণ্ডাদেশে কি থাকে? পূর্ববর্তী দণ্ডাদেশের কথা বর্তমান চার্জে উল্লেখ থাকে। বুঝছেন? তাহলে আসামি যদি পূর্বে কোনো মামলায় দণ্ড পেয়ে থাকে, সেই রিলেটেড সাক্ষ্য গ্রহণ করবে 265 কততে? ঠ। 265 ঠ। তাহলে মোটামুটি আমাদের দায়রা আদালতের যে বিধানগুলো একেবারে যদি প্রথম থেকে বলি, ধারাবাহিকভাবে আপনার মনে রাখতে হবে। আমি আপনাদের সহজ কথা বলি, সেটা হলো আমাদের এই যে পড়া, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। ধরেন আমাদের এমসিকিউ হওয়ার কথা ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে হবে বলে মনে হয় না। ডিসেম্বর মাস গিয়েও ধরা যায় আগামী মাসের শুরুতে বা লেট হবে। লেট হইলেই ভালো, যাতে আপনারা পরীক্ষাটা দিতে পারেন। আমরা দীর্ঘদিন ধরে পড়বো ইনশাল্লাহ, এবং আমাদের এই জার্নিতে যারা সাথে থাকবেন তারা ইনশাল্লাহ পাস করবেন। এখন বিষয় হলো যে আপনার কোনো জিনিস মুখস্থ করা লাগবে না, আপনি শুধু এই জিনিসগুলো, আমি যে জায়গায় গোল দিতে বলছি, যে জায়গায় আন্ডারলাইন দিতে বলছি, এই জিনিসগুলো শুধু বারবার দেখবেন, আর কিছু না। বারবার দেখবেন, এবং আমাদের ইউটিউবে এই সেম ক্লাস আবার আপলোড করা হয়। তো আপনি বাসায় গিয়ে এটা দেখারও সুযোগ আছে, পড়তে ইচ্ছা না করলে এটা চালাইয়া শুনবেন, দেখবেন, ওই জায়গায় পড়া হয়ে গেল। তাহলে এই যে বিষয়টা, আমরা দায়রা আদালতের বিচার পদ্ধতি যদি আমরা একটু মনে রেখে, দেখেন দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে পিপি 265 ক, মনে আছে? পিপি সবার আগে বক্তব্য শুরু করবে 265 খ।
দায়রা আদালতে অব্যাহতি আছে গ। দায়রা আদালতে অব্যাহতি না দিলে চার্জ গঠন করবে ঘ। চার্জ গঠন করবে ঘ। তারপরে গিলটি প্লিড করলে দণ্ড দিতে পারে 265 উয়া। 265 উয়া। সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবে 265 স। সাক্ষ্য গ্রহণ করবে 265 স। 265 স। অতঃপর ওই আপনার সাক্ষ্য গ্রহণ করার পর যদি মনে হয় যে আর কিছু শোনার দরকার নাই, খালাস দেওয়া যায় 265 জ বর্গীয় যা। আর যদি মনে হয় যে জতে খালাস দেওয়া যাচ্ছে না, তাহলে আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাবে আসামির 265 ঝ। যুক্তিতর্ক 265 ইও। যুক্তিতর্ক আগে করবে কারা? প্রসিকিউশন। আচ্ছা, যুক্তিতর্কর পরে হয় দণ্ড অথবা খালাস, বা খালাস অথবা দণ্ড দিবে 265 কত ক। ট সমান সমান ট সমান সমান কি কে। আর পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করবে দায়রা আদালত 265 কত এল। 265 ঠ বা এল। বলেন বলেন। ধন্যবাদ। ওনার মাইক্রোফোনটা দেন, প্রশ্নটা আর একবার করুক, দেন। মানে আমার প্রশ্ন হচ্ছে 265 ঠ ধারা অনুসারে দায়রা আদালত আসামিকে খালাস অথবা দণ্ড প্রদান করবেন। তো 265 ঠ ধারায় বলা হচ্ছে যে পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করা হয়। তো ধন্যবাদ। এই জিনিসটি মানে এই ধারাটিকে আগে আসবে, মানে ওই যখন আপনার আর্গুমেন্ট হবে। আপনার প্রশ্নটা আমি বলি। আপনার প্রশ্নটা হলো যে রায় তো দিয়েই দিল, দণ্ড অথবা খালাস দিয়ে দিল, তাহলে আবার কেন সাক্ষ্য গ্রহণ করবে? হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি আগে হইলে ভালো হইতো। জি এই হলো প্রশ্ন না? জি আচ্ছা, জি আগে হলে ভালো হতো, বাট আপনার প্রশ্ন দিতে গেলে, উত্তর দিতে গেলে অনেক কথা বলা লাগবে। আমি একটু বলি শুনেন। কিছু কিছু অপরাধ আছে প্রথমবার করলে শাস্তি কম, দ্বিতীয়বার করলে শাস্তি বেশি। এটা এই প্রশ্নের উত্তর দিতে হলে আগে আমার দণ্ডবিধির 75 দ্বারা বুঝাইতে হবে। আমি একটু বলি শুনেন। আমরা যখন দণ্ডবিধি পড়বো, দণ্ডবিধির সেকশন 75-এ আছে যে দণ্ডবিধির 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের যে অপরাধগুলো, এই অপরাধগুলো প্রথমবার করলে যদি কোনো অপরাধীর সাজা হয় 3 বা ততোধিক বছর, সেকেন্ড টাইম করলে সাজা হবে যাবজ্জীবন বা 10 বছর। একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন। ধরেন চুরির কথা আছে। চুরি যদি কেউ প্রথমবার করে এবং চুরির শাস্তি যদি প্রথমবার হতে হবে 3 বছর বা তার বেশি, 3 বছর বা তার বেশি। উদাহরণস্বরূপ আমি ধরি একজন চোর, তার কাজই হলো ঘরে ঘরে চুরি করা। সে চুরি করছিল 2005 সালে। 2005 সালে চুরি করে তার শাস্তি হয়েছিল, ঘরে চুরি করে শীত কেটে চুরি করে, তার সাজা হয়েছে 3 বছর। 380 ধারায় 380 ধারায় সাজা হতে পারে সর্বোচ্চ 7 বছর, কিন্তু আদালত তার সাজা দিতে কত? 3 বছর। এইটুক বুঝে। এরপরে হয়েছে কি, 2026 সালে এসে ও আবার চুরি করছে। চুরি করলে ওর বিরুদ্ধে আবারও 380 ধারায় মামলা হয়েছে। এখন নরমালি আমরা জানি 380 ধারায় সাজা হলো সর্বোচ্চ 7 বছর, সর্বোচ্চ 7 বছর। কিন্তু দণ্ডবিধির 75 ধারার বিধান অনুসারে এই জায়গায় সাজা হইতে পারে সর্বোচ্চ যাবজ্জীবন। কেন যাবজ্জীবন? কারণ প্রথমবার একবার সে চুরি করছে, সেকেন্ড টাইম যেহেতু করছে, এই কারণে তার সাজা হবে কি বেশি। এখন আপনার উদাহরণ, আপনার প্রশ্নের উত্তর দিই। ধরেন প্রথম মামলার তো তার বিচার হয়ে গেছে 5 সালে, 26 সালের মামলায় তার 2005 সালের চার্জের কি আছে? চার্জের উল্লেখ আছে। চার্জের উল্লেখ আছে যে এই ব্যক্তি আগেও একবার চুরি করছিল। আচ্ছা, এখন আপনি যদি আগে একবার চুরির সাজা বর্তমান চুরির সাজার সাথে অ্যাড করতে চান, তাহলে আগে বর্তমান মামলা প্রমাণ করা লাগবে না? বর্তমান মামলা আগে তার কি দেওয়া লাগবে? সাজা দেওয়া লাগবে। আগে বর্তমান মামলার বিচার হবে। বর্তমান মামলার বিচার হয়ে দেখা গেল সে আসলেই দোষ করছে। তারে ধরেন 380-তে 3 বছর সাজা বিচারক মনস্থির করলেন যে এই জায়গায় সে 3 বছর সাজা পাওয়ার যোগ্য। এখন তারে জিজ্ঞাসা করবে যে বাবাজি, আপনি তো আগেও একবার এই অপরাধ করছিলেন, আপনি কি আপনার আগে যে অপরাধ করছিলেন এটা কি স্বীকার করেন কিনা? আগে যে অপরাধ করছিলেন এটা কি স্বীকার করেন কিনা? যদি স্বীকার করে তাহলে তো ওই সাজা যাবজ্জীবন বা 10 বছর দিয়ে দিবে। আর ও যদি বলে যে না, আগে অপরাধ যা করছিলাম এই অপরাধ ওই অপরাধের কোনো মিল নাই, আমি এটি স্বীকার করি না, তখন এই অপরাধ সম্পর্কে কি সাক্ষ্য গ্রহণ করা শুরু হবে।
তারপরে হলো সাজা দিবে। এই কারণে আপনি যে বললেন যে আমরা বললাম যে এই তো পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে যে সাক্ষ্য গ্রহণ করবে, এটা তো আগে করলেই ভালো হইতো। আগে করলে ভালো হইতো না? আগে তো পূর্ববর্তী দণ্ডাদেশের বিষয়টা তখনই কাজে লাগবে যখন বর্তমান মামলায় কি হয়েছে, দণ্ডটা হয়েছে, দণ্ডটা হবে, তারপরেই হলো পূর্ববর্তী দণ্ডাদেশের প্রশ্ন আসবে। বুঝতে পারছেন নাকি আর একবার বলবো? একটু গভীরের প্রশ্ন। মানে বিষয়টা হচ্ছে যে আপাতত এতটুকু মনে রাখেন যে পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে তখনই সাক্ষ্য গ্রহণ করা হবে যখন বর্তমান মামলায় তার দণ্ড হয়ে গেছে, তারপরে এটাই মনে রাখেন আপাতত। আইন হলো এমন জিনিস, এই যে যে আমি আপনাদের বোঝাচ্ছি, এই একেবারে যারা নিউ কামার প্রথমবার শুনতেছেন, যখন আবার সেকেন্ড টাইম শুনবেন তখন মাথায় আরো ভালো ধরবে, যখন আবার শুনবেন তখন আবার ভালো ধরবে। এই জিনিস পড়ানোর কোনো শেষ নাই, জানারও কোনো শেষ নাই। তো দায়রা আদালতের 265 ক থেকে 6 পর্যন্ত আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা, বা ম্যাজিস্ট্রেট আদালতের পড়ছি 241 থেকে 245। ম্যাজিস্ট্রেট আদালতের যুক্তিতর্ক আছে, সবকিছু আছে, বাট উনি ওই কাজটা করতেছে সবকিছু 244-এ। ম্যাজিস্ট্রেট আদালতের জন্য আলাদা আলাদা ধারা নাই, কিন্তু দায়রা আদালতের জন্য আলাদা আলাদা ধারা আছে। বাট দায়রা আদালতে যা যা অনুসরণ করে ম্যাজিস্ট্রেট আদালতেও সেই দাবি করে, কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতের জন্য আলাদা ধারার কথা বলেন। আচ্ছা, আমরা চলে এসে পরেরটায় দেখেন। নামাজ পড়াই না, না কে পড়ে নাই? আপনারা পড়ছেন? আমি তো আজকে পড়ে আসছি। দেখেন, আমরা বিরতির পর পড়াই ফিরি। 8 নাম্বারটা দেখেন, নালিশকারীর অনুপস্থিতি, নন অ্যাপিয়ারেন্স অফ কমপ্লেইনেন্ট। নালিশকারীর অনুপস্থিতি, এই লাইনটা দেখেই আমাদের বুঝে ফেলা উচিত এইটা শুধুমাত্র সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ নালিশি মামলা, যে মামলা সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে করে, এই মামলার বলে নালিশি মামলা বা সিআর মামলা বা কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস। তাহলে কমপ্লেইন্ট মানে নালিশি মামলা। কমপ্লেইন্টের দুইটা বাংলা, নালিশ বা অভিযোগ। আর কমপ্লেইন্ট যিনি দায়ের করে তারা বলে নালিশকারী বা অভিযোগকারী, কমপ্লেইনেন্ট। তো এই 247 ধারা অনুসারে দেখেন, আন্ডারলাইন করেন, 247 ধারা অনুসারে সমন মামলায়, এই সমন মামলায় কথাটা কেটে দেন। সমন মামলা কেটে এখানে লেখেন যে কোনো নালিশি মামলায়, লেখেন যে কোনো নালিশি মামলায়। হুম, পাইছেন? তাহলে যে কোনো নালিশি মামলায় নালিশকারী অনুপস্থিতির জন্য ম্যাজিস্ট্রেট আদালত, আন্ডারলাইন করেন, অভিযুক্তকে খালাস প্রদান করতে পারেন। অর্থাৎ যিনি মামলা করেছেন, মামলা করার পরে উনি জীবনও আর কোর্টে আসে নাই, ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করার পরে জীবনও আর কোর্টে আসে নাই, তখন ওনার মামলা করবে খারিজ আর আসামিরি দিবে খালাস। তাহলে নালিশকারী অনুপস্থিতির জন্য খালাস কত ধারায়? 247 ধারায়। জিআর মামলা না সিআর মামলা? সিআর মামলা। এবং এখানে যে বিষয়টা দেখেন, 2025 সালের পূর্ব পর্যন্ত এই জায়গায় সমন কথাটাই ছিল। মানে 2025 সালের আগ পর্যন্ত শুধু নালিশি মামলাই হলেই হতো না, নালিশি মামলাটা শুরু হওয়া লাগতো সমনের মাধ্যমে। কিন্তু 2025 সালের সংশোধনীতে নিয়ম করা হয়েছে কোনো সমন টমনের দরকার নাই, যে কোনো নালিশি মামলা, সমন দেখ, করেন দেখ, তদন্ত দেখ, যাই দেখ না কেন, নালিশি মামলা হইলেই হলো। নালিশি মামলা করার পরে যদি সে আর কোর্টে না আসে, তাহলে মামলা খারিজ করে দিয়ে আসামিরে খালাস দিতে পারে। কত ধারা? 247। এছাড়া দেখেন, এছাড়া নালিশকারী বললেন সরকারি কর্মকর্তা হলে, আন্ডারলাইন করবেন, তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারেন। নালিশকারী যদি সরকারি কর্মকর্তা, অর্থাৎ যিনি মামলা দায়ের করছেন তিনি একজন সরকারি কর্মকর্তা। ধরেন আমরা জানি, আমরা এর আগে পড়েছি, 144 এর আদেশ দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। 144 এর আদেশ যদি কেউ ভঙ্গ করে তাহলে দণ্ডবিধির 188 ধারার মামলা করতে হয়, এবং এই 188 ধারার মামলাটা করবে কে? ওই ম্যাজিস্ট্রেট। তাহলে ম্যাজিস্ট্রেট স্বয়ং মামলা করলে মানে ম্যাজিস্ট্রেট হলো নালিশকারী।
এখন প্রতি তারিখে তারিখে তো নালিশকারী থাকা লাগে, এখন তিনি তো একজন সরকারি কর্মকর্তা, তখন আদালত উপযুক্ত মনে করলে এই নালিশকারীরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। এজন্য ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি মানে হলো যে যখন প্রতি তারিখে তারিখে তার আসার দরকার নাই, ওনার পক্ষে হাজিরা দিবে ওনার আইনজীবী। বুঝছেন? এখন নুর আলম খান কি বলেন, বলেন। ব্যক্তিগত মামলার ক্ষেত্রে হবে না, অফিসিয়াল মামলা, নালিশকারী সরকারি কর্মকর্তা হলে। জি, তাহলে সরকারি কর্মকর্তা হলে তারে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। বুঝছেন? আপনার এই জায়গায় যেটা মনে রাখা দরকার যে নালিশকারীর অব্যাহতি দিবে নালিশকারী যদি কি হয়, সরকারি কর্মকর্তা হয়। কত ধারায়? 247 ধারায়। জি, কিছু বলতেছিলেন, বলেন। আপনি কি যেন জিজ্ঞেস করলেন না? আপনার নাম যেন কি, ভুলে গেছি। বলছিলাম ব্যক্তিগত মুক্তাবৈদ্য নাকি? স্যার ব্যক্তিগত যদি নালিশ হয় তখন কি দেবে? ব্যক্তিগত সরকারি নালিশ কর্মকর্তা। বলতে কিরকম ব্যক্তিগত নালিশ বলেন? না, উনি তো সরকারি কর্মকর্তা, ওনার হচ্ছে ব্যক্তিগত পার্সোনাল হচ্ছে পারিবারিক কোনো সমস্যা। ধন্যবাদ। এটা এখানে স্পেসিফিক ভাবে কিছু বলে নাই, সো ম্যাজিস্ট্রেটের মন গড়লে দিতেও পারে, বুঝছেন? স্পেসিফিক ভাবে বলে নাই, তবে সাধারণত প্রাধান্য পাবে তার অফিসিয়াল মামলাগুলো। ঠিক আছে? দেখেন, দায়রা আদালতের এরূপ কোনো বিধান নাই, মানে দায়রা আদালতে এভাবে নালিশকারী অনুপস্থিতির কারণে মামলা খারিজের কোনো বিধান নাই। দায়রা আদালতের মামলায় যিনি করছে তিনি যদি 100 দিনও না আসে, জীবনেও না আসে, মামলা চলবে, কোনো সমস্যা নাই। তাহলে 247 ধারা কি মামলা বলেন? জিয়ার না সিয়ার? সিয়ার মামলা কোন স্টেজে থাকবে? যে কোনো ভাবে শুরু হইতে পারে। নালিশকারী অনুপস্থিত থাকলে মামলা খারিজ করে আসামির কি দিতে পারে? খালাস। আর নালিশকারীরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে কোন কোন কি হইলে? সরকারি কর্মকর্তা হইলে। ধন্যবাদ। এরপরে আসেন মামলা প্রত্যাহার, উইথড্রয়াল অফ কমপ্লেইনেন্ট। উইথড্রয়াল শব্দের অর্থ প্রত্যাহার। প্রত্যাহার মানে হলো মামলা তুলে নেওয়া। আপোষ মীমাংসা হয়ে গেছে, মামলা কি করে? তুলে নেয়। দেখেন, উইথড্রয়াল অফ কমপ্লেইন্ট, কমপ্লেইন্ট মানেই হচ্ছে এটা নালিশি মামলা। তাহলে 247 নালিশি মামলা, 248 কি নালিশি মামলা। দেখেন 248 ধারা অনুসারে নালিশকারী চার্জ গঠনের আগে বা পরে, এটা গোল্ডেন, চার্জ গঠনের আগে বা পরে, চার্জ গঠনের আগে বা পরে, অর্থাৎ চূড়ান্ত রায়ের পূর্বে আদালতের অনুমতি সাপেক্ষে, আন্ডারলাইন করেন, আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি খালাস পেয়েছে বলে গণ্য হবে। খালাস শব্দটা বললেন, খালাস। এই শুনেন, 248 ধারার মূল কথা হলো যদি নালিশি মামলা প্রত্যাহার করে, যিনি মামলা করছিলেন নালিশকারী, মামলাটা প্রত্যাহার করে চার্জ গঠনের আগে হোক বা পরে হোক, প্রত্যাহার করলেই আসামি কি পাবে? খালাস। ধরেন একজন মহিলা ওনার হাজবেন্ডের নামে যৌতুকের মামলা করছিল, এখন ওনাদের মধ্যে আপোষ মীমাংসা হয়ে গেছে, চার্জ গঠন পর্যন্ত যায় নাই, তার আগেই আপোষ মীমাংসা হয়ে গেছে, উনি মামলাটা তুলে নিছে, মানে প্রত্যাহার করে নিছে, আসামি কি পাবে? খালাস। আবার মামলাটা যখন ট্রায়াল স্টেজে গেছে, মানে বিচারিক পর্যায়ে চার্জ গঠনের পরে গেছে, তারপরে আপোষ মীমাংসা হয়েছে, তুলে নিছে কি? খালাস। সিআর মামলা প্রত্যাহার করলেই খালাস, তাতে চার্জ গঠনের আগে করুক আর পরে করুক। বুঝছেন? অপরদিকে ডান সাইডে দেখেন 494 কতে, এটা পড়ানোর আগে আমি বলি, যদি পিপি যদি মামলা প্রত্যাহার করে চার্জ গঠনের আগে, তাহলে আসামি পাবে অব্যাহতি, আর পিপি যদি মামলা প্রত্যাহার করে চার্জ গঠনের পরে, তাহলে আসামি পাবে খালাস। এই যে দেখেন 494 ক ধারা অনুসারে পিপি চার্জ গঠনের আগে আদালতের, চার্জ গঠনের আগে, এটা বললেন, চার্জ গঠনের আগে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি অব্যাহতি পাবে। অব্যাহতি গোল দেন, তাহলে চার্জ গঠনের আগে একটা গোল দেবেন, অব্যাহতি একটা গোল দেবেন। এই যে কাগজ আপনারা দাগাচ্ছেন, যাওয়ার সময় রাস্তায় ফেলে দিয়ে যাবেন দাগানোটা, তাই তো? তাহলে পিপি যদি মামলা প্রত্যাহার করে কখন?
চার্জ গঠনের আগে, তাহলে আসামি কি পাবে? অব্যাহতি। অপরদিকে দেখেন 494 খ ধারা অনুসারে গোলদেন চার্জ গঠনের পরে, চার্জ গঠনের পরে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে গোল দিবেন, খালাস পাবে, আসামি খালাস। তাহলে এখানে একটা বিষয় দেখেন, পার্থক্য আছে। তাহলে একটা জিনিস দেখেন, আমরা যদি সিআর মামলা 248-এ দেখি, সিআর মামলা চার্জ গঠনের আগে প্রত্যাহার করুক, চার্জ গঠনের পরে করুক, আসামি সর্বদা কি খালাস। কিন্তু পিপি যদি মামলা প্রত্যাহার করে চার্জ গঠনের আগে, সাধারণত জিআর মামলা ধরে নেন, জিআর মামলা মানে যে মামলা থানায় করে, পিপি যদি প্রত্যাহার করে চার্জ গঠনের আগে, তাহলে আসামি পাবে অব্যাহতি, চার্জ গঠনের পরে করলে আসামি পাবে খালাস। এখন আমাদের একজন জিজ্ঞেস করছেন, স্যার অব্যাহতি আর খালাসের মধ্যে পার্থক্য কি? ভাই, অব্যাহতি দেওয়া হয় ইনিশিয়াল স্টেজে, অব্যাহতি দেওয়া হয় চার্জ গঠনের আগে। অব্যাহতি দেওয়া মানে ওরে চিরতরে মুক্তি না, ওই মামলায় আবার তারে দিতে পারে, বুঝছেন? আর খালাস দেয় হলো চার্জ গঠনের পরে, সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ করে। যদি কোনো মামলায় কাউরে খালাস দেয়, ওই সেম অপরাধের বিষয়ে তার বিরুদ্ধে দ্বিতীয়বার মামলা করা যাবে না, কিন্তু অব্যাহতি দিলে ওর বিরুদ্ধে আবার মামলা করা যাবে, বুঝছেন? তো তাহলে 248-এ যে প্রত্যাহারটা, চার্জ গঠনের আগে করুক আর পরে করুক, কি হবে? খালাস। আর 494-তে চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে কি? অব্যাহতি, পরে প্রত্যাহার করলে, বুঝছেন? খতে খালাস বের করলেন। আচ্ছা দেখেন, আমরা এরপরে চলে আসি। স্যার এই জায়গায় ক লাগাইলো কেন আর খ লাগাইলো কেন? এর আগে তো 494 পড়ছিলাম, পিপি প্রত্যাহার করলে চার্জ গঠনের আগে খালাস, আর পরে করলে আগে করলে অব্যাহতি, আর পরে করলে খালাস। কিন্তু এই যে ক আবার খ লাগাইলো কেন? ক আর খ আছে তাই লাগাইছে সাবসেকশন। আপনার মনে না থাকে আপনি ওটাই মনে রাখেন যে আগে চার্জ গঠনের আগে করলে অব্যাহতি, পরে করলে খালাস। লাগাই নেই, লাগানো ছিল। আচ্ছা দেখেন, মামলার কার্যক্রম বন্ধ করা, বন্ধ বা স্টপ করা, পাইছেন? আগে যে 247-48 এই দুইটাই নালিশি মামলার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। আর এটা দেখেন 249 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত গোলদেন কমপ্লেইন ব্যতীত, এটা গোলদেন কমপ্লেইন ব্যতীত, কমপ্লেইন ব্যতীত মানে নালিশি মামলা ব্যতীত অন্য কোনো মামলার কার্যক্রম গোলদেন বন্ধ রেখে, বন্ধ, অন্য কোনো মামলা মানে জিআর নন জিআর, অন্য কোনো মামলার কার্যক্রম কি বন্ধ রেখে আসামিকে মুক্তি বা রিলিজ প্রদান করতে পারে, রিলিজ। এটা কিন্তু অব্যাহতিও না, খালাসও না। একটু শুনেন, ধরেন একটা জিআর মামলা চার্জ গঠন হয়েছে, চার্জ গঠনের পরের ধাপ তো পিডব্লিউ মানে প্রসিকিউশন উইটনেস, রাষ্ট্রপক্ষ সাক্ষী আনবে, জবানবন্দি দেবে, যেটা হবে। কিন্তু তারিখের পর তারিখ যাচ্ছে, তারিখের পর তারিখ যাচ্ছে, রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে পারে না। 10 তারিখ গেছে, 20 তারিখ গেছে, সাক্ষ্য হাজির করতে পারে না। ওদিকে আসামি তো প্রতি তারিখে, ধার্য তারিখে তার হাজির থাকা লাগে। তখন আসামি পক্ষ বা আদালত নিজের ইচ্ছায় ওই মামলার কার্যক্রম বন্ধ করতে পারে, এই মামলার কার্যক্রম স্টপ করবে, স্টপ করে আসামির কি দেবে? মুক্তি। তো এই মুক্তি মানে হলো যদি কখনো আবার আসামিরা আর রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে পারে, তাহলে মামলার কার্যক্রম আবার কি হবে? তাহলে এই মুক্তি মানে পার্মানেন্ট রিলিজ না, এটা হলো আপাতত মুক্তি দিচ্ছে। যারা বাদী পক্ষ তারা যদি কোনোদিন কি করতে পারে? সাক্ষী হাজির করতে পারে, তাহলে আবার মামলার কার্যক্রম কি হবে? শুরু হবে। তাহলে এই যে 249, এটা ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রযোজ্য, দায়রা আদালতের ক্ষেত্রে না। এবং ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে কোন ধরনের মামলা? কমপ্লেইন ব্যতীত মামলা। কমপ্লেইন ব্যতীত মানে কি মামলা? জিআর অথবা নন জিআর। যেমন দেখেন, জিআর যারা বুঝেন না তাদের কথা বলি, আস্তে আস্তে বুঝে যাবেন। জিআর মানে হলো যে মামলাটা হয়েছিল থানায়। একটি জিআর মামলায় যদি দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির না করে, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত এই ধারায় উক্ত মামলার কার্যক্রম বন্ধ রাখতে পারে। দেখছেন? এখন এখানে একটা কথা আছে, কথাটা হলো সাক্ষী হাজির করে নাই মানে একেবারেই করে নাই। একজনের সাক্ষ্য গ্রহণ করছে, এরপর আর আনে নাই, সেই ক্ষেত্রে 249 প্রযোজ্য না। সেই ক্ষেত্রে সাক্ষী ক্লোজ করে পরের পর্যায়ে চলে যাবে। বুঝেন নাই বোধহয়? মানে চার্জ গঠন করার পরে সাক্ষ্য গ্রহণ একেবারে শুরুই হয় নাই, সেই ক্ষেত্রে 249
প্রযোজ্য, কিন্তু সাক্ষ্য গ্রহণ করার মানে চার্জ গঠন করার পর দেখা গেলো 3 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে, বাকিরা আসতেছে না, তারিখের পর তারিখ যাচ্ছে, বাকিরা কি আসতেছে না, তাহলে একটা পর্যায়ে গিয়ে সাক্ষী গ্রহণ ক্লোজ, পিডব্লিউ ক্লোজ 342 তে চলে যাবে। তাহলে 249টা তখনই প্রযোজ্য যখনই কি হয় নাই, কোনো সাক্ষী একজন সাক্ষীও সাক্ষ্য প্রদান করে নাই। এখন 249-এ যদি কোনো মামলায় স্টপ করে, বলেন তো সংক্ষুব্ধকে, আসামি নাকি বাদী? বাদী, রাষ্ট্রপক্ষ। তাহলে রাষ্ট্রপক্ষ সংক্ষুব্ধ, তাহলে রাষ্ট্রপক্ষের কি প্রতিকার আছে দেখেন, 249 ধারায় একই আদালতে মামলা আন্ডারলাইন করবেন, পুনর্জীবিত করার আবেদন করতে পারে। পুনর্জীবিত মানে যে ধারায় বন্ধ করছে চালু করবেও কোন ধারায়, সেই ধারায়। বা উচ্চ আদালতে আন্ডারলাইন করেন, রিভিশন করা যায়। উচ্চ আদালতে কি করা যায়? রিভিশন। বা একই বিষয় আন্ডারলাইন করে নতুন মামলা করা যায়। এখন আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে যে 249 ধারায় যদি মামলার কার্যক্রম বন্ধ করা হয় তাহলে সংক্ষুব্ধ পক্ষের কি প্রতিকার আছে? 249 ধারায় মামলা পুনরায় চালুর আবেদন করতে পারে, রিভিশন করতে পারে, অথবা নতুন মামলাও করতে পারে। বুঝছেন? আর ওই যে যেটা 249 ধারা কি সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, জিআর আর নন জিআর মামলা কার্যক্রম স্থগিত করবে না বন্ধ করবে? বন্ধ করবে, স্টপ। পোস্টপোন বলে নাই, বলছে স্টপ, বন্ধ। এবং আসামির কি দিবে? মুক্তি দিবে। যদি বলে মুক্তি দিবে কতদিনের জন্য, যতদিন সাক্ষী ওখানে সুনির্দিষ্ট কোনো কথা বলা নাই। ডান সাইডে চলে আসি, দেখেন দায়রা আদালতের এরকম কোনো বিধান নাই। মানে দায়রা আদালতে আপনি যতদিনই সাক্ষী হাজির করেন না কেন, দায়রা আদালতের এরকম কোনো বিধান নাই। একজনের আমার পরিচিত এক স্টুডেন্ট, ওনার এক ভাই বাকি ভাই বোনদের নামে ওনার পিতার হত্যা মামলা করছে। বুঝেন নাই বোধহয়, মানে নিজের বাপের হত্যা মামলার আসামি। বাপ অ্যাকচুয়ালি মারা যায় নাই, কিন্তু বাপের ওই এক ভাই ষড়যন্ত্র করে অন্য বাপ এমনি মারা গেছে, সবার বিরুদ্ধে হত্যা মামলা দিছে। এবং সেই মামলা মোটামুটি এই আপনার 15-16 বছর যাবত চলতেছে। সাক্ষী আর দেয় না, কিন্তু মামলা তো দিনের পর দিন চলতেই আছে। যদি ম্যাজিস্ট্রেট কোর্টে চলতো তাহলে একসময় মামলা কি হতো, এই যে 249-এ বন্ধ করে আসামি কি পেত, রিলিজ পেত। কিন্তু হত্যা মামলার বিচার করে দায়রা আদালত, দায়রা আদালতের ক্ষেত্রে এই 249-এর বিধান প্রযোজ্য না। সাক্ষী নাই জানে সর্বশেষ পর্যায়ে কি হবে, সে সাক্ষী কখনো আচ্ছা দেখেন, আগে আমরা পড়া শেষ করি। দেখেন 11 নাম্বার, মিথ্যা, তুচ্ছ ও বিরক্তিকর অভিযোগ, false, frivolous or vexatious accusations। এটা হলো 250 ধারাটা সকল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, তাতে সিআর হোক, জিআর হোক, নন জিআর হোক, ঠিক আছে। 250 ধারার মূল বিষয়বস্তু হলো, শুনেন আমার কথা শুনেন, যিনি মামলা করছে, মামলা করার পরে আসামির অব্যাহতি দিছে বা খালাস দিছে। ধরেন আমি মামলা করলাম, যার বিরুদ্ধে আসামির অব্যাহতি দিছে অথবা কি খালাস দিছে। এখন আদালত আমারে বলবে যে যেহেতু তুমি মামলা করছো, মামলায় আসামির অব্যাহতি বা খালাস দিছে, তাহলে তুমি এই মামলাটা করছো মিথ্যা, তুচ্ছ বা তারে হয়রানি করার জন্য, তাহলে তুমি এখন তারে ক্ষতিপূরণ দিবা এত টাকা। কেন ক্ষতিপূরণ দেবা? কারণ দর্শাও। যদি আমি আদালতে কারণ দর্শাতে ব্যর্থ হই তাহলে আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে। তাহলে এই যে 250 ধারায় যে ক্ষতিপূরণটা দিচ্ছে, কে দিচ্ছে? যিনি মামলা করছে সে। কিসের জন্য? মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর মামলার ক্ষেত্রে। কখন দিচ্ছে? যদি আসামি কি পায়, অব্যাহতি অথবা খালাস। এই যে দেখেন 250 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত কোনো মামলায় কোনো অভিযুক্তকে আন্ডারলাইন করবেন অব্যাহতি বা খালাস দিলে। এটা কি মামলা? সকল মামলা। সকল মামলা, ঠিক আছে। এবং আদালত যদি মনে করে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ছিল আন্ডারলাইন করেন মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর, তাহলে যে ব্যক্তি আন্ডারলাইন করবেন, যে ব্যক্তি উক্ত মামলা দায়ের করেছিলেন তাকে আন্ডারলাইন করবেন, কারণ দর্শানোর সুযোগ দিয়ে গোল দিবেন, অনধিক 50,000 টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারেন। একটু শুনেন,
আপনি নতুন পেজ নেন নাই নুর আলম খান? এই শুনেন, 250 ধারায় বলতেছে যে যদি কেউ মিথ্যা তুচ্ছ হয়রানিকর মামলা করে তারে কারণ দর্শানোর সুযোগ দিয়ে কত টাকা ক্ষতিপূরণের জন্য বলবে? 50,000। অনধিক 50 মানে সর্বোচ্চ 50, নট মোর দেন 50,000। এখন শুনেন, একটু পার্থক্য জেনে রাখেন, ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে। জরিমানা আর ক্ষতিপূরণ এর মধ্যে পার্থক্য কি? জরিমানা পায় হলো রাষ্ট্র। আমারও যদি জরিমানা করে তাহলে এই টাকা আমি দিলে পাবো কে? রাষ্ট্র। আর আমারও যদি ক্ষতিপূরণ দিতে বলে, কম্পেনসেশন, তাহলে আমি দিলে পাবে অপরপক্ষ। জরিমানার ইংরেজি ফাইন, অর্থদণ্ড, জরিমানা, ফাইন একই জিনিস। তাহলে জরিমানা দিলে, দেওয়ানি হোক ফৌজদারি হোক, যে কোনো মামলায় জরিমানা দিলে কে পাবে? রাষ্ট্র। আর যদি কম্পেনসেশন বা কস্ট, ক্ষতিপূরণ অথবা খরচ দিতে বলে, পাবে কে? অপরপক্ষ। তাহলে এই যে 50,000 টাকা ক্ষতিপূরণ, এটা তো ক্ষতিপূরণ, এটা পাবে কে? বাদী যদি দেয় পাবে কে? আসামি। বাদী দিলে পাবে কে? আসামি। বুঝছেন? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মিথ্যা তুচ্ছ হয়রানিকর মামলার ক্ষেত্রে বাদীকে কত টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে? সর্বোচ্চ কত? 50,000। তবে আন্ডারলাইন করেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে অনধিক 25,000 টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারেন। যদি বিচারিক আদালত হয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্যাট মিন্স ম্যাজিস্ট্রেট অফ দ্য থার্ড ক্লাস, তাহলে তিনি ক্ষতিপূরণের আদেশ দিতে পারে সর্বোচ্চ কত? 25,000। এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষার প্রশ্ন আসবে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 250 ধারায় কত টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে? 25,000। এবং উক্ত ক্ষতিপূরণ আন্ডারলাইন করবেন অনাদায়, যদি সে ক্ষতিপূরণ দিতে না পারে, ধরেন 50,000 বা 25,000 কোনোটাই দেওয়ার সামর্থ্য তার নাই, অনধিক গোল দিবেন, অনধিক 30 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিতে পারে। তাহলে যদি সে এই 50,000 বা 25,000 যদি না দেয়, তাহলে তার কারাদণ্ড ভোগ করা লাগবে সর্বোচ্চ কত দিন? 30 দিন। কি কারাদণ্ড? বিনাশ্রম। বুঝেছেন? তাহলে ভাই, মিথ্যা তুচ্ছ হয়রানিকর অভিযোগ সম্পর্কে বলছে কত ধারায়? 250। কি মামলায়? দায়রা না ম্যাজিস্ট্রেট আদালত? ম্যাজিস্ট্রেট আদালত। যখন আসামিরে কি দেওয়া হবে? অব্যাহতি বা খালাস। তখন বাদীরে কয় টাকা দিতে বলবে ক্ষতিপূরণ? 50,000। যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে 25,000। এই 50,000 বা 25,000 যদি দিতে না পারে, কারাদণ্ড কত? 30 দিন। সশ্রম না বিনাশ্রম? বুঝছেন একটু? এছাড়া দেখেন, ক্ষতিপূরণের গোল্ডেন অতিরিক্ত হিসেবে, ইন এডিশন টু, ক্ষতিপূরণের কি হিসেবে? অতিরিক্ত। ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে মানে হলো, মানে ক্ষতিপূরণ তো দিবেই, অতিরিক্ত হিসেবে আন্ডারলাইন করেন 6 মাসের কারাদণ্ড বা অনধিক 1 লক্ষ টাকা জরিমানা, এটা বললেন জরিমানা, 6 মাসের কারাদণ্ড বা অনধিক 1 লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিতে পারে। ওই টাকা তো দেয়া লাগবে, তার সাথে হ্যাঁ বলতেছি, ধৈর্য ধারণ করেন, বলতেছি। বিষয়টা হচ্ছে যে বলছে যে ইন এডিশন টু মানে অতিরিক্ত হিসেবে, ক্ষতিপূরণ যা দিবা তা তো দিবাই, সেই সাথে হয় 6 মাসের কারাদণ্ড ভোগ করবা, নাইলে টাকা দিবা কত? 1 লাখ। আদেশটা কি দিবে? আদালত। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, ক্ষতিপূরণের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা লিমিটেশন আছে, উনি 25,000-এর বেশি দিতে পারে না। কিন্তু জরিমানার ক্ষেত্রে এই জায়গা কোনো লিমিটেশন নাই, সবাই ইচ্ছা করলে 1 লাখ দিতে পারে। তাহলে কারাদণ্ড কতদিন? 6 মাস, অথবা অনধিক কত টাকা জরিমানা? 1 লক্ষ টাকা জরিমানা। এই জরিমানাটা কি বলেন? রাষ্ট্র পাবে। বুঝতে পারছেন? সব আপনারা তো ভালোভাবে এলএলবি তে পড়ে আসার কথা, পড়ে আসছেন না? আচ্ছা দেখেন, তাহলে এই জায়গা প্রতিটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, বুঝতে পারছেন? যদি আপনাকে বলে, আপনাদের বলেন তো দেখি যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা প্রদানের আদেশ দিতে পারে? জরিমানা বলছি, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট জরিমানা তো 1 লাখও দিতে পারে, কিন্তু ক্ষতিপূরণের ক্ষেত্রে কত? 25,000। আচ্ছা,
এরপরে দেখেন আমাদের আর একটু বাকি আছে, তাইলে এটা শেষ হয়ে যায়। দেখেন, এবং এই যে আমরা আজকে যে পড়লাম এটার উপরে আগামীকাল আপনাদের ক্লাস টেস্ট, এই যে এখানে যা পড়লাম আজকের ক্লাসে। হ্যাঁ, দেখেন, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত যে কোনো ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। এটা আন্ডারলাইন করেন, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। শুনেন, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরণেরই আদেশ দেখ না কেন সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারবে? আপিল করতে পারবে। তবে অন্য কোনো ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করেন, যেমন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 5,000 টাকার বেশি ক্ষতিপূরণের আদেশ দিলে কেবল আপিল করা যাবে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি ক্ষতিপূরণের আদেশ দেয় কত? 5,000 টাকার বেশি। 5,000 টাকার বেশি, তবেই আপিল করা যাবে, না হলে আপিল করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই। তাহলে আমার মনে রাখতে হবে যে ক্ষতিপূরণের আদেশ দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যাই দেখ না কেন আপিল করা যাবে। 1 টাকা দিলেও আপিল করা যাবে, কিন্তু কে দিলে আপিল করা যাবে না? মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কত টাকা? 5,000। 5,000 টাকা 5,000 টাকা পর্যন্ত দিলে আপিল করা যাবে না। না। বুঝেন নাই বোধহয়? ক্ষতিপূরণ তো সর্বোচ্চ দেওয়া যায় 50,000 না? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিলে এর বিরুদ্ধে আপিল করা যাবে না। তবে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরণের আদেশ দেখ না কেন আপিল করা যাবে। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কয় টাকা দিলে আপিল করা যাবে বলেন? 5,001 টাকা থেকে দিলে আপিল করা যাবে। এ জায়গায় সাবসেকশন আপনার মনে রাখার দরকার নাই, আপনি জাস্ট ওভারঅল ধারাটা মনে রাখেন। কত ধারা? 250। সবশেষে দেখেন, আপিলযোগ্য মামলায়, গোলদেন আপিলযোগ্য মামলায়, এই কথাটা গোলদেন, আপিলযোগ্য মামলায় তার 100 টাকা পেয়ে গেছি। দ্বিতীয় তৃতীয় দিনে করা যাবে। মনে নাই ফোনে এইটা দেখো তাই আপিল করেন আপনি 100 টাকা। আচ্ছা, তাহলে আপিলযোগ্য মামলায় ক্ষতিপূরণের আদেশ দেওয়া হলে আপিলের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপিল, বা আন্ডারলাইন করেন, আপিল দায়ের করা হলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ আদায়যোগ্য হবে না। এ জায়গা বলছে যদি মামলাটা আপিলযোগ্য হয় তাহলে যতদিন পর্যন্ত আপিলের সময় না হচ্ছে বা আপিল করলে আপিল নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। আমি একটু ব্যাখ্যা দিই। ধরেন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 10,000 টাকা ক্ষতিপূরণের আদেশ দিছে। এখন এই 10,000 টাকা আদেশটা কি আপিলযোগ্য না ভাই? আপিলযোগ্য। তাইলে যতদিন পর্যন্ত আপিলের সময় শেষ না হচ্ছে বা যদি সে আপিল করে যতদিন পর্যন্ত আপিল নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত তার কাছ থেকে 10,000 আদায় করা যাবে। বোঝা গেল? অপরদিকে গোলদেন আপিল অযোগ্য মামলায় আদেশের তারিখ হতে, আন্ডারলাইন করেন, 1 মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ আদায়যোগ্য হবে না। আপিল অযোগ্য মামলায় আদেশের তারিখ হতে কতদিন? 1 মাস। আপিল অযোগ্য মানে যে ক্ষেত্রে আপিল করা যায় না। ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি 5,000 টাকা দিছে, তা আপিল করা যাবে? যাবে না। তাহলে আদায় করবে কখন? 1 মাস। বুঝতে পারছেন? তো এই ছিল আমাদের ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। যারা বুঝেন নাই আরেকবার বাসায় গিয়ে পড়লে বুঝে যাবেন, এবং আমাদের যে ক্লাস রেকর্ড আছে, মানে এই যে যা পড়াইলাম হুবহু স্ক্রিনে, এটা ইউটিউবে দেখতে পাবেন। সময়টাকে কাজে লাগাবেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তবে হ্যাঁ, জি, আমি একেবারে শুরু থেকে আরেকবার আপনাদের সুবিধার্থে একটু বলতেছি, ধৈর্য সহকারে শুনেন। তো তার আগে একটু আপনারা আমাদের এই জায়গা যারা আছেন, আমরা তো বেশ কয়েকদিন পড়তেছি, আপনারা কি আমাদের কোর্স ফির ব্যাপারে অবগত আছেন? আমাদের কোর্স ফি কিন্তু 10,000 টাকা, বুঝছেন, 6 মাসের জন্য। এবং
অনলাইনের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, ডিউরেশন 6 মাস। 6 মাসের পরে আবার আপনি যদি কেউ করতে চান আবার আপনার কি হইতে হবে, ভর্তি হইতে হবে। এবং এর মধ্যে আমরা এতদিন করছি মাত্র 2 দিন করে ক্লাস। এই 22 তারিখের পর থেকে ক্লাস হবে সপ্তাহে 5 দিন, তখন আপনারাই মেইন ব্যাচ। এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ সবাই অ্যাডভোকেট হতে পারবেন। আর এ হলো কথা, প্রচুর পরীক্ষা নেওয়া হবে, প্রচুর পড়াশোনা আছে, জুমে ক্লাস করতে পারেন, ক্লাস না থাকলে একেবারে ইউটিউবে দেখতে পারবেন, ক্লাস হবে এই আর কি। তো সুবিধা মতো সময় যারা যারা আছেন ভর্তি হয়ে যান, এতটুকু হলো বলার জন্য। তো আসেন আমরা আবার আলোচনা করি ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের। এখান থেকে প্রিলিতে আপনি 1-2 মার্ক পাবেন, লিখিততে এখান থেকে প্রশ্ন আসে, সর্বোপরি ভাইভাতে এখান থেকে জিজ্ঞেস করে। আইনের স্টুডেন্ট হিসেবে এই ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি জানা আপনার জন্য ফরজ। তো আসেন আমরা মিলাই। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি ধারা 241 থেকে 200 কত 50, অধ্যায় কত 20। দায়রা আদালতের বিচার পদ্ধতি 265 ক থেকে 265 কত খ, আদেশ কত মানে অধ্যায় কত 23। ওকে, 241 ধারায় বলতেছে যে ম্যাজিস্ট্রেট আদালত নিম্নলিখিত কার্যপদ্ধতি অনুসরণ করবে, মানে 241 ক থেকে 250। আর দায়রা আদালতে পিপি মামলা পরিচালনা করবে রাষ্ট্রপক্ষে 265 ক। পিপি সবার আগে বক্তব্য শুরু করবে 265 খ। বুঝেন কিনা? ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দেয় 241 ক, সবার বক্তব্য শুনবে, কিন্তু আসামি কোনো কাগজপত্র দিলে দেখবে না। নজরুল ইসলাম বনাম রাষ্ট্র, অব্যাহতি দেখ বা না দেখ প্রতিকার কি ডিভিশন। সেম কাজটা দায়রা আদালত করে 265 সি। অব্যাহতি যদি না দেয় ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করবে 200 কত 42। দায়রা আদালত কাজ করবে 265 কত ঘ, 265 ঘ বা 265 ডি। চার্জ গঠনের সময় যদি দোষ স্বীকার করে এটা বলে গিলটি প্লিট। 243 গিলটি প্লিট করলে দণ্ড দিতেও পারে নাও দিতে পারে। সেম কাজটা দায়রা আদালত করে 265 উমা, 265 উমা। ওকে, গিলটি প্লিট করুক বা না করুক, চার্জ গঠন করার পর থেকে রায়ের আগ পর্যন্ত ম্যাজিস্ট্রেট যাবতীয় যা আছে সবকিছু করবে সেকশন 244 244। অপরদিকে দায়রা আদালত সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবে 265 চ, সাক্ষ্য গ্রহণ করবে 265 খ। এবার আছে ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত বিচার শেষে খালাস অথবা দণ্ড দিবে 245। কিন্তু দায়রা আদালত শুধুমাত্র রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে খালাস দিবে 265 জ বা এইচ, জ বা এইচ। 265 জ বা এইচে যদি খালাস না দেয় আসামির আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে 265 জ। কি বলেন জ। যুক্তিতর্ক হবে 265 ইও। যুক্তিতর্ক সবার আগে কে শুরু করবে প্রসিকিউশন, তারপর আসামি, তারপরে দণ্ড বা খালাস 265 কত ট। দায়রা আদালতে 2টা ধারায় দণ্ড খালাস আছে, জট, জট মনে রাখবেন, জ আর ট। বুঝছেন? আর পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করবে 265 কত 265 খ, 265 খ। এখন আসি নালিশকারী অনুপস্থিতির কারণে আসামিরে খালাস 247। দায়রা আদালতের এরকম কোনো বিধান নাই। আর নালিশকারী যদি কি কর্ম করতে হয়, সরকারি কর্মকর্তা হয়, তারে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিবে 247। এর আগে আমরা আর একটা অব্যাহতি পড়ছিলাম, আসামির অব্যাহতি দেয় 205, মনে আছে কিনা? আর শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে আসামির অব্যাহতি দেয় 116 116। আচ্ছা, 248 ধারায় মামলা প্রত্যাহার, মামলা প্রত্যাহার চার্জ গঠনের আগে প্রত্যাহার করুক আর পরে করুক, প্রত্যাহার করলে কি খালাস। আর পিপির ক্ষেত্রে চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে কি অব্যাহতি, পরে করলে খালাস। বুঝছেন? 249 ধারা সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, জিআর নন জিআর ক্ষেত্রে প্রযোজ্য। চার্জ গঠনের পরে কোনোদিন সাক্ষ্য গ্রহণ শুরু হয় নাই, আদালত ম্যাজিস্ট্রেট আদালত মামলার কার্যক্রম স্টপ করে আসামির রিলিজ দিবে এবং এর বিরুদ্ধে প্রতিকার হলো 249 মামলায় পুনরায় চালুর আবেদন অথবা আপনার রিভিশন করা অথবা নতুন মামলা করা। দায়রা আদালতের এরকম কোনো বিধান নাই। 250 মিথ্যা তুচ্ছ হয়রানিকর মামলা যদি করে, যে কোনো ফৌজদারি মামলা, সিআর হোক জিআর হোক আর নন জিআর হোক, এবং আসামি যদি কি হয় অব্যাহতি অথবা খালাস, তাহলে নালিশকারীরা বলবে তুমি ক্ষতিপূরণ দেবা সর্বোচ্চ কত 50,000, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে কত 25,000। বুঝেন কিনা? 50 অথবা 25। এবং যদি এটা না দিতে পারে কারাদণ্ড কত 30 দিনের কি 30 দিনের কি বিনাশ্রম, 30 দিনের বিনাশ্রম। এরপরে আমার মনে রাখতে হবে
যে এই যে এর অতিরিক্ত হিসেবে ইন এডিশন টু অতিরিক্ত হিসেবে 6 মাসের কারাদণ্ড অথবা কত টাকা 1 লক্ষ টাকা জরিমানা। আচ্ছা, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরণের আদেশে দেখ না কেন আপিল করা যাবে, বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত 5,000 টাকা পর্যন্ত দিলে আপিল করা যাবে না, 5,001 টাকা দিলে আপিল করা যাবে না। আর আপিলযোগ্য মামলায় যতদিন আপিল নিষ্পত্তি না হচ্ছে বা আপিলের সময় শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত এই জরিমানার টাকা আদায় করা যাবে না। আর আপিল অযোগ্য মামলায় কতদিন পর যাবে? 1 মাস। 1 মাস পরে আদায় করা যাবে। এই ছিল আমাদের ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। আমরা আগামীকাল এই যে পেজটা পড়ছি এই সেম পেজের লেখা দেখবো, দেখবেন আপনার বাসায় গিয়ে বই দেখেন, বইতে অনেক লেখা, মূল আলোচ্য বিষয় এতটুকুই, বরং ওখান থেকে আমাদের এখানে আরো অনেক আছে। যদি কোনো প্রশ্ন থাকে অনলাইন অফলাইনে কোথাও না বুঝে থাকলে আমরা জিজ্ঞাসা করতে পারেন। কোনো প্রশ্ন আছে অফলাইনে যারা আছেন? তাহলে আগামীকাল বিকাল 5টা 15-তে পড়া, সবাই চলে আসবেন ইনশাল্লাহ। পরীক্ষায় যে যা পড়লাম একটু কম হয়ে গেছে আপনার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।